এরকম কোন ডিজিজ আজ কোভিড এর আগে এই কোন ডিজিজ আর এত কাভারেজ পায় নাই এবং এত আলোচিত হয় নাই, কিন্তু স্টিল আফটার 2025 বছর পার হয়ে গেছে, স্টিল ডেঙ্গু ইজ এ কনসার্ন ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অলসো দি সারাউন্ডিং আওয়ার কান্ট্রিজ। এটা হলো গত বছরের আমাদের নিউজ পেপার কাটিং, দেখা যায় 25% পেশেন্ট ওয়াজ ডেঙ্গি এবং মোস্ট অফ দ্য ডিস্ট্রিক্ট আর এফেক্টেড by the dengue, and the hospital situation is overburdened by the admitted patient. আমরা একটু পরে দেখাচ্ছি how many cases was affected by dengue in the 2023, এবং ওই আমাদের ডিজি অফিসে যে ডাটা আছে ওখান থেকে দেখা গেল গত বছর প্রায় 35% টপ 10 ডিস্ট্রিক্ট এফেক্টেড ছিল 35%, মানিকগঞ্জ 4%, চট্টগ্রাম 4%, and Borishal 4%. Other district is more or less 2 or 3%. So these are the affected district in last year, top 10 district. আর যদি আমরা কেস দেখি 2018 থেকে 2023 পর্যন্ত লাস্ট 6 ইয়ার্স, আমরা 2018 এ কেস ছিল 10,148 মাত্র, আর 2019 কিন্তু একটা বিশাল আউটব্রেক হয়েছে যেটা মোর দেন 100,000 ডেঙ্গি পেশেন্ট ছিল। এরপরে 2020-21 যেহেতু ওই সময় কোভিড এবং হয়তো আন্ডার রিপোর্টেড, কিন্তু এরপরও একটা সংখ্যা ছিল প্রায় 28,000, এবং 22,000 এটার আউটব্রেক দেখা যায় 62,000। কিন্তু লাস্ট ইয়ার দি গ্রেট আউটব্রেক, যেটা গত 20 বছর আউটব্রেক ছাড়িয়ে গেছে, সেটা হলো 321,179 পেশেন্ট। এটা হলো গত 24 বছরের যোগফলের এর চেয়ে বেশি হবে গত বছরের অ্যাটাকটা কেস সংখ্যা। এবং মেল ফিমেল যদি আমরা দেখি, মেল আর মোর এফেক্টেড বাট ফিমেল ইজ মোর ডেথ, এই আমাদের ডাটাগুলি থেকে আমরা যদি দেখি। এবং ইয়াং জেনারেশন 16 to up to the age of 35, this group of people are morely affected. সুতরাং আমাদের ইয়াং অ্যাডাল্ট পারসন যারা কার্যক্ষম ব্যক্তি, এরাই বেশি এফেক্ট হচ্ছে। এবং ফিমেলে যদিও সাফার করে কম, কিন্তু আপনি দেখেন গত বছরের টোটাল ডেথ ছিল 1705টা, এর মধ্যে 970 জন ছিল আমাদের ফিমেল পেশেন্ট, 735 জন ছিল আমাদের মেল পেশেন্ট। দিস ইজ দ্য হাইয়েস্ট রেকর্ড অফ ডেথ ইন ডেঙ্গি। 2000 সালে যখন ডেঙ্গু হয় তখন অফিসিয়ালি রেকর্ড ছিল 5,551 জন, ডেথ ছিল 93। আজকে তখন আমরা ডেঙ্গু সম্বন্ধে কোনো কিছুই জানতাম না, কিন্তু 25 বছর পরও দেখা যায় এখনো অনেক মৃত্যু দেখা যাচ্ছে এবং ভেরি হাই রেট অফ ডেথ। এটা মান্থলি ওয়াইজ যদি আমরা এপ্রিলের ডাটাগুলি দেখি, তাহলে জুলাই মাস এবং অগাস্ট মাস এখন কামিং যেটা আমাদের চলমান আছে, এই দুইটা মাস থেকে বেশি শুরু হয়। এবং গত বছরের রেকর্ডগুলি দেখা যায় এখানে একবারে সেপ্টেম্বরে ছিল 80,000, 70,000 ছিল অগাস্ট, আর পরে থেকে আস্তে আস্তে অক্টোবর দিকে কমে যায়, নভেম্বর পর্যন্ত কিন্তু এটা কন্টিনিউ করে, এবং ডিসেম্বর পর্যন্ত কিন্তু 10,000 কেস পাওয়া গেছে। টোটাল কেস ছিল এই যে আগে আমরা বলছি এটা 321,180, and ডেথ হলো 1,705 পেশেন্ট। সুতরাং এটা সিজনাল ভেরিয়েশনটা একটা ইম্পর্টেন্ট, কোন সময় কেসটা বাড়বে এটা আমাদের এগুলো ইম্পর্টেন্ট, এই সময় আমাদের যাতে সতর্কতা এবং প্রিকশন গুলি আমরা নিতে পারি। এটা অ্যাকর্ডিংলি ডেথ, ডেঙ্গু কেস, ডেথ এন্ড কেট ফ্যাটালিটি রেট, অ্যাভারেজ কেট ফ্যাটালিটি রেট কিন্তু আমাদের 0.53%, যদিও কোনো কোনো মাসে বেশি ছিল বা কম ছিল, আমি ওটা ডিটেলস আর যাচ্ছি না। এই বছর যদি আমরা দেখি 2024 গতকাল পর্যন্ত আমাদের টোটাল কেস একটু পরে দেখাচ্ছে আমি 10,000 প্লাস। এটা হলো জানুয়ারি টু আমাদের অগাস্টের গত 21 তারিখ পর্যন্ত, গতকাল পর্যন্ত 4,000 কেস অগাস্টে, এবং জুলাইতে ছিল 2,669, এবং জানুয়ারিতে ছিল 1,000। তো এখনো কিন্তু কেস একটু বেড়ে যাচ্ছে, আরো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর 3 মাস আছে। তো হোয়াট আর দ্য অবজারভেশন, এই গত কয়েক বছরে কিছু অবজারভেশন আমাদের ডিফারেন্ট পাবলিকেশন প্রেজেন্টেশন থেকে ডিসকাশনে বেরিয়ে আসছে। ফিভার ম্যানিফেস্টেশন নট লাইক ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, এবং মোর লঙ্গার ফিভার পাওয়া গেছে কোনো কোনো ক্ষেত্রে।
পসিটি অফ র্যাশেস এন্ড হ্যামোরেজ, আমাদের একটা ধারণা ডেঙ্গুতে হ্যামোরেজ হবে, র্যাশ হবে, কিন্তু অনেক রোগীর ক্ষেত্রে এটা পাওয়া যায় নাই। সারপ্রাইজিংলি র্যাপিডলি প্রগ্রেশন টু শক সিনড্রোম, অনেকে দেখা যায় অ্যাডমিশনের সেকেন্ড ডে বা থার্ড ডে তে গিয়ে দেখা যায় ওরা শকে চলে গেছে। ফ্রিকুয়েন্টলি ম্যানিফেস্টেড বাই হ্যাপাটিক ইনভলভমেন্ট, হাই এসটি দেন এলটি, এটাও দেখা গেছে। এবং পালমোনারি ম্যানিফেস্টেশন লাইক হ্যামোরেজ এন্ড ইয়ারডিএস, দু একটা কেস পাওয়া গেছে। অনেকগুলি কেস পাওয়া গেছে ডায়রিয়া এন্ড ভমিটিং নিয়ে লাইক অ্যাকুট গ্যাস্ট্রোএন্টারাইটিস। এবং অনেকগুলি শক কিন্তু নট কারেক্টেবল, নট ট্রিটেড অর নট রেসপন্ডিং ওয়েল। এবং মাল্টি অর্গান ফেলিওর, এর মধ্যে একটা প্রেজেন্টেশন হলো অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, সিভিয়ার অ্যাকুইট অ্যাবডোমিনাল পেইন নিয়ে যখন আসে তখন আমাদের এটা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস ইন ডেঙ্গু, এটাও সন্দেহ করতে হবে। ডিআইসি, মেটাবলিক অ্যাসিডোসিস। আরেকটা হলো আমাদের যে ডায়াগনস্টিক প্যারামিটার আছে NOS1 অ্যান্টিজেন, অনেকগুলো রোগী পাওয়া গেছে NOS1 অ্যান্টিজেন নেগেটিভ ডেঙ্গি। সুতরাং ক্লিনিক্যাল সাসপিশন, শুধু যে আমরা ল্যাবরেটরি ডিপেন্ডেন্সি হলে হবে না, আমাদের ক্লিনিক্যাল সাসপিশন তো খুব থাকতে হবে যাতে আমরা মিস না করি। কেন এত মৃত্যুর মিছিল? এটা একটা তো বলা যায় আমাদের সিভিয়ার ডেঙ্গি হলে একটা মৃত্যুর কারণ হইতে পারে, আমরা পরে বলবো ডেঙ্গি। কিন্তু আরো কিছু কিছু কারণ আমরা দেখা গেছে বিভিন্ন লিটারেচারে, আনরিকগনাইজ ডেঙ্গি উইথাউট অ্যাপ্রোপ্রিয়েট মেডিকেল ম্যানেজমেন্ট। অত রুগীটা বাসায় আছে, এটা ডেঙ্গি হয়েছে এটা বোঝাই যায় না, এটা হয়তো মিস ডায়াগনোসিসে বা ডিলে ইন ডায়াগনোসিসে। তাহলে দেখা যায় রুগী যখন এক পর্যায়ে প্লাজমা লিকেজ হয়ে শকে চলে যায় তখন অলরেডি লেট। এবং যে পেশেন্ট যে শকে থাকে এটা অনেক সময় আমরা প্রপারলি বুঝতে পারি না। আনরিকগনাইজড অকাল হ্যামোরেজ, বিশেষ করে জিআইটি ব্লিডিং এবং না হয় ফিমেল দেয়ার ইজ অ্যাবনর্মাল পিউ ব্লিডিং, এটা অনেক সময় হওয়ার জন্য অনেক সময় বোঝা যায় না, এই জন্য মেসিভ হ্যামোরেজের রোগী কিন্তু মারা যেতে পারে। আরেকটা বিষয় আছে, আমরা অনেক সময় আইভি ফ্লুইড রিকভারি ফেজে যখন যাই তখন অতিরিক্ত ফ্লুইডও হয়ে যায়, অনেক সময় পার্মানেন্ট ওভারলোড, যখন রিঅ্যাবজর্পশন হয়ে বডির ফ্লুইড গুলো আবার রিডিস্ট্রিবিউশন হয় তখন যদি আমরা একই নিয়মে বা একই রেটে ইনফিউশন দিতে থাকি তাহলে কিন্তু ফ্লুইড ওভারলোড হয়ে পেশেন্টের পালমোনারি এডিমা হয়ে, এটা একটা অন্যতম কারণ বলা হয় ডেঙ্গি ডেথের। আর কিছু কিছু ক্ষেত্রে যে অরবিট কন্ডিশন অথবা সেকেন্ডারি ইনফেকশন হয়ে গেল অথবা সেপসিস হয়ে গেল অথবা দেখা যায় কো ইনফেকশন যেমন টাইফয়েড বা অন্য ভাইরাল ইনফেকশন, অথবা দেখা গেল আগে থেকে প্রি এক্সিস্টিং অর্গান ডিসফাংশন ছিল, এদেরও মৃত্যুর একটা কারণ ধরা যায়। হাউ টু রিডিউস ডেথ, আমাদের যত কিছু করি না কেন আমাদের আসল কাজ হলো মৃত্যুকে প্রতিহত করা। এটার জন্য আমাদের প্রথমেই নিতে হবে প্রিভেন্টিভ ডেঙ্গু ট্রান্সমিশন, যেটা ব্রিডিং প্লেসেস গুলি আছে এগুলিকে আমাদের কন্ট্রোল করতে হবে। এটা আমাদের যারা আমরা ইনফেকশন ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের সাথে জড়িত এদেরকে এটা মিউনিসিপাল কর্পোরেশন, গভর্নমেন্ট, যেটা আমাদের ডিজিএইচএস হেলথ ডিপার্টমেন্ট, এগুলি নিতে হবে। আর একটা আমরা ডাক্তার হিসেবে যেটা করতে হবে, আমরা যাতে আর্লি ডায়াগনোসটা বুঝতে পারি এবং প্রথম দিনে যে ডেঙ্গি রোগ এটা আমরা যাতে ডায়াগনোস করতে পারি, কোনো ক্রমে যাতে এটা ভুল না হয়। এই জন্য সবসময় আমি একটা কথা বলি, যাতে জ্বরের রোগী হলে আপনি আগে ডেঙ্গু এক্সক্লুড করেন, কারণ ইট ইজ ইজি বাই ডুইং দ্য টেস্ট অ্যান্ড অলসো এক্সামিনেশন। প্রিভেন্ট ডিলে অর মিসডায়াগনোসিস অফ প্লাজমা লিকেজ, এটা অনেক সময় পুরো ইনফিউশন হচ্ছে, হয়তো আমরা মনে করলাম এটা টিবি থেকে হচ্ছে, মনে হয় অ্যাসাইটিস হচ্ছে ক্রনিক লিভার ডিজিজ থেকে বা লিভার, কিন্তু এই জন্য আমাদের এটা বুঝতে হবে হয় দ্যাট ইজ রিলেটেড টু ডেঙ্গি। এবং এই জন্য আমাদের যত যেই অর্গান ম্যানিফেস্টেশন হোক না কেন এবং যে স্পেশালিস্টের কাছে গেলে বা আমাদের প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান যারাই দেখবেন, যাতে এই বিষয়গুলো একটু আমরা মনে রাখি। আবার ফ্লুইড ম্যানেজমেন্টের ক্ষেত্রে যাতে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ডোজ ডিউরেশন এগুলি আমরা ব্যবহার করি এবং টাইমলি অ্যান্ড প্রোভাইড অ্যাপ্রোপ্রিয়েট। আমরা যে লেটে ফ্লুইড দিয়েও কিন্তু অনেক সময় শক কিন্তু কাভার করা যায় না, তখন রিফ্রেক্টরি শক হয়ে যায়, হয়ে যায়, পেশেন্ট ইম্পেন্ডিং ডেথ হয়ে যায়। সুতরাং আমরা যদি ডেঙ্গুর মৃত্যু কমাতে চাই এই বিষয়গুলির প্রতি আমাদের নজর দিতে হবে। তো ডেঙ্গুকে বলা হচ্ছে এখন ফাস্টেস্ট ইমার্জিং আরবোভাইরাল অর ফ্লেভিভাইরাস ইনফেকশন ইন 21st সেঞ্চুরি। আমরা ইতিমধ্যে দেখিয়েছি এটা 129 কান্ট্রিজ এফেক্টেড এবং 2080 কত বিলিয়ন পিপল, 80% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন উইল বি ইন রিস্ক অফ ডেঙ্গি। বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা দেখা যায়
এটা যদিও 1964-এ এই জিনিসটা প্রথম দেখা গেছিল বাংলাদেশে, তখন বলা হয়েছিল এটাকে ঢাকা ফিভার, কিন্তু আমরা 2000 থেকে এই ডেঙ্গুকে ফেস করে আসছি, এবং এটা লাস্ট 25 ইয়ার্স ইজ এক্সিস্টিং ডেঙ্গু ইন বাংলাদেশ। এবং এটার মেইন মস্কুইটো হলো এডিস এজিপ্টিকাস এবং অ্যালবোপিক্টাস। এডিস গ্রুপ অফ মস্কুইটো রেসপন্সিবল, যেরকম ম্যালেরিয়া থাকে। সুতরাং এই হলো ডেঙ্গু ভাইরাস এবং ওদের ভেক্টর। আমরা যদি একটু দেখি বেসিক ফ্লেভি ভাইরাস যেগুলি এডিস মস্কুইটো আমাদেরকে ট্রান্সমিশন করে, এর মধ্যে একটা হলো ডেঙ্গি, জিকা এবং ইয়েলো ফিভার ভাইরাস। আরগুলো অন্যান্য কিউলেস, জাপানিজ এনকেফালাইটিস এবং আদার ভাইরাস। সুতরাং আমাদের এই তিনটা ভাইরাস কিন্তু ট্রান্সমিশন হয় বাই এডিস মস্কুইটো, যেগুলি মস্কুইটো বরন ডিজিজ থাকে। এখন হোয়াই দিয়ার ইজ এ রিস্ক ফর ডেঙ্গি ইন সাম পেশেন্ট, কারো কারো সিভিয়ার ডেঙ্গি হচ্ছে, কারো হচ্ছে না কেন? এটা দেখা গেলে চারটা গ্রুপের মধ্যে এটা আমরা ডোমেইন আছে। একটা হলো কিছু হোস্ট রিলেটেড ফ্যাক্টর, কিছু আছে ইমিউনোলজিক্যাল ফ্যাক্টর, কিছু আছে জেনেটিক স্ট্যাটাস, আর কিছু আছে ভাইরাস রিলেটেড ফ্যাক্টর। হোস্ট ফ্যাক্টর মধ্যে আমরা বলতে পারি একটা হলো এক্সট্রিম অফ এজ, ইনফ্যান্ট এন্ড এল্ডারলি, ফিমেল আর মোর সাফারার, and also the pregnant lady, immunocompromised lady, comorbidities like diabetes, obesity, and malnutrition, and some asthmatic patient. আর ইমিউনোলজিক্যাল স্টেটের মধ্যে যদি প্রিভিয়াস ডেঙ্গু হয়, সেকেন্ডারি ডেঙ্গু হয়, এবং the duration ফার্স্ট এন্ড সেকেন্ড ইনফেকশন ডিউরেশন যদি কম হয়, প্রিভিয়াস এক্সপোজার টু আদার ফ্লেভি ভাইরাস যেগুলো আমরা দেখালাম, জিকা বা ইয়েলো ফিভার ভাইরাস। আর জেনেটিক অনেকগুলি ফ্যাক্টর আছে, ওটা তো ডিটেলস জেনেটিক্যাল পলিমরফনিজম। আর ভাইরাস রিলেটেড ফ্যাক্টরের মধ্যে আছে সেরোটাইপ, চারটা সেরোটাইপের মধ্যে দেখা যায় ওদের ডেন 2টা মোর সিভিয়ার ফর্মে হয়, এবং আমরা দেখা যায় প্রাইমারি যেটার দ্বারা হয়, সেকেন্ডারি যদি আরেকটা ভাইরাসের দ্বারা হলে তাহলে কত গুণ বেড়ে যায়, পরের স্লাইডে আমরা দেখাবো। এবং ভাইরেমিয়ার কতটুকু ভাইরেমিয়ার লোড, ভাইরাল লোডটা একটি ইম্পর্টেন্ট ইস্যু ফর কজিং সিভিয়ার ডেঙ্গি। সিজনালিটি যদিও আমরা দেখি সেটা রেনি সিজন, প্রি মনসুন, মনসুন, পোস্ট মনসুন হচ্ছে মে টু সেপ্টেম্বর। এখন তো গত বছর দেখা গেল তো নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটা কন্টিনিউ করছে। হাই টেম্পারেচার যেখানে ট্রপিক্যাল রিজন, আর হাই হিউমিডিটি যেখানে মস্কুইটো সার্ভাইভাল রেটটা অনেক গুণ বেড়ে যায়। This is our environment, surrounding environment, which makes mosquito for quickly breeding places. সুতরাং এই এনভায়রনমেন্টকে আমাদের রিমুভ করতে হবে। এখানে অনেক কিছু আছে যেখানে মস্কুইটো ব্রিড করতে পারে, এবং এমটি কন্টেইনার যেখানে ওয়াটার লগিং হয়ে এটা খুব দ্রুত মস্কুইটো আমাদের এখানে বংশ বিস্তার করে। আমাদের ভাইরাসের জেনোমটা একটু জানতে হবে, কারণ এই জেনোম স্ট্রাকচার যদি আমরা জানি যাই, তাহলে এটার ডায়াগনোসিস এবং ভ্যাকসিন তৈরি করার জন্য খুবই ইম্পর্টেন্ট। যে কারণে আমরা কোভিডে ডিসেম্বর মাসে জানুয়ারিতে জেনোমিক স্ট্রাকচার এটা পূর্ণাঙ্গভাবে জানা গেছিল, যে কারণে খুব দ্রুত ভ্যাকসিন তৈরি করা গেছে। এই জন্য যে কোনো অর্গানিজম ইনফেক্টিভ এজনে আমাদের এই জেনোমিক স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট। এর মধ্যে ডেঙ্গিতে 3টা স্ট্রাকচারাল প্রোটিন আছে, 7টা নন স্ট্রাকচারাল প্রোটিন। এই 7টা নন স্ট্রাকচারাল প্রোটিনের মধ্যে স্ট্রাকচারাল নন NS1 মিনস হলো নন স্ট্রাকচারাল প্রোটিন 1, এটাই ভাইরাল রেপ্লিকেশনের সাথে জড়িত। সুতরাং যখনই আমরা এই 1টা ব্লাডে পাবো ততক্ষণ পর্যন্ত পাবো যতক্ষণ পর্যন্ত ভাইরাসটা রেপ্লিকেটিং স্টেজ, দ্যাট ইজ দ্য সিগনিফিকেন্ট। আদার 3টা প্রোটিন আছে একটা হলো আমাদের ক্যাপসিড প্রোটিন, একটা হলো PRM এনভেলপ প্রোটিন এবং এনভেলপ প্রোটিন। সুতরাং এই জিনিসগুলি আমাদের জানা দরকার ফর একাডেমিক পারপাস এন্ড অলসো ফর রিসার্চ পারপাস এন্ড ফর ভ্যাকসিনেশন এগেইনস্ট ডেঙ্গি। এই মস্কুইটোর একটা অনেকটা খুব বিউটিফুল মস্কুইটো, অনেকগুলি ডোরা কাটা দাগ থাকে, অনেক সময় এটাকে টাইগার মস্কুইটো বলা হয়। খালি চোখে অনেক সময় এটা ইজিলি দেখা যাইতে পারে, কিন্তু এটার একটা পছন্দের জায়গা হলো হাইলি ডোমেস্টিকেটেড, এটা পরিষ্কার পানিতে জন্মায়। যদিও এই বিহেভিয়ার অনেকটা এখন চেঞ্জ হয়ে গেছে, এটা আমাদের বাসার আশেপাশে এবং বাসার ভিতরে এটা অনেকটা ব্রিডিং করে। এবং আরেকটা পিকুলিয়ারিটি ডে টাইম, আর্লি মর্নিং এন্ড ইভিনিং এর দিকে এটা বেশি কামড়ায়, কিন্তু এখন দেখা গেছে রাতের বেলাও এটা বাইট করতে পারে। এই জন্য রিসেন্ট চেঞ্জেস ইন বিহেভিয়ার অফ মস্কুইটো, এটাও দেখে বোথ নাইট টাইম বাইট, মস্কুইটো গ্রো ইন বোথ ক্লিন এন্ড ডার্টি ওয়াটার,
loss of seasonal variation. Urban and rural area both are equally affected and workplace bite increases. Daytime bite দেখা যায় আমরা যেখানে কাজ করি, অফিসে, হাসপাতালে, চেম্বারে, ওখানে বেশি বাইট করতে পারে, এক্সপোজার হয়। So this is the recent changes in behavior of mosquito. আমাদের দেশে যে সেরোটাইপ গুলি পাওয়া যায়, এখানে একটা আমরা কিছু রিপোর্টের সারমর্ম দেখিয়েছি। 2013 সালে দেখেন ড্যান ভাইরাস 2 সবচেয়ে বেশি ছিল, 17 সালে ড্যান 2, 18 সালে ড্যান 2, 19 সালে ছিল ড্যান 3 এবং 2023 সালে কিন্তু ড্যান 2 ইজ দ্য প্রিডমিনেন্ট ভাইরাস, অ্যারাউন্ড 75% কেসেস। সুতরাং ড্যান 2-র সিভিয়ারিটিও বেশি হয়। এটা মোস্ট অফ দ্য কমন ডেঙ্গি ভাইরাস serotype in our country. এখন প্রাইমারি যদি ড্যান 2 দ্বারা হয়, ড্যান 1 দ্বারা হয়, সেকেন্ডারি যদি ড্যান 2 দ্বারা হয়, তাহলে কিন্তু দেখা যায় 504 রিস্ক অফ সিভিয়ার ডেঙ্গু হওয়ার সময় বেশি। এটা ব্যাংকক একটা স্টাডি ছিল। ড্যান 3 দ্বারা হলে পরে যদি ড্যান 2 হয় তাহলে 150 গুণ বেশি, আর ড্যান 4 ফলোড বাই ড্যান 2 হলে 50%। সুতরাং এটা ভাইরাস সেরোটাইপের উপর সিভিয়ার ডেঙ্গু হওয়াটা নির্ভরশীলতা বা একটা রিস্ক আছে। ট্রান্সমিশন, এটা মসকুইটোর সালাবাতে থাকে, এটা ব্লাড বা অর্গান ফ্রম অ্যাকুইলি ইনফেক্টেড পারসন থেকে ওরা আমাদের ট্রান্সমিশন করে, এবং এটা মসকুইটো বাইট ছাড়াও পেরিনেটাল হতে পারে, ব্লাড ট্রান্সফিউশন মধ্যে হতে পারে যদি অ্যাকুইট ইনফেক্টেড পারসনের কোনো কারণে, না জানার কারণে বা অ্যাসিমটমেটিক থাকার কারণে ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয়। Organ transplantation, even the needle-stick injury, though they are minor route of transmission, even the laboratory accident. The life cycle টা খুবই short period, within 2 weeks they become mature. আমরা দুইটা লাইফ সাইকেল জানি, একটা হলো এক্সটেন্সিভ ইনকিউবেশন পিরিয়ড হিউম্যান, একটা হলো ইন্ট্রিনসিক উইথিন দ্য মসকুইটো। আমি তো ডিটেলসে যাচ্ছি না, শুধু দেখা যাচ্ছে কিভাবে এক লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট মসকুইটো 2 সপ্তাহের মধ্যে ম্যাচিউর হয়ে যাচ্ছে। এবং বলা হয় 5 ml ওয়াটার ইজ সাফিসিয়েন্ট টু গ্রো অ্যাডাল্ট মসকুইটো ফ্রম দ্য এগস। এবং এটা ড্রাই হয়ে থাকে, অনেক সময় একটু পানি পড়লেই কিন্তু এটা খুব দ্রুত মাল্টিপ্লিকেশন করে। আমরা প্যাথোফিজিওলজি অনেক কমপ্লিকেটেড, এটা সম্বন্ধে অনেক পরশুলের থিওরি আছে। আমরা যদি একদম সিম্পলিফাইড ওয়েতে দেখি, প্রাইমারি ইনফেকশনে যখন ডেঙ্গু ভাইরাসটা আমাদের মসকুইটো বাইটের মাধ্যমে ঢুকে, এটা সেলের ভিতর যায়, রিপ্লিকেশন হয়, এবং এটা আমাদের কিছু ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক্সের টি সেলকে স্টিমুলেট করে, এবং এটা NS1 অ্যান্টিজেন রিলিজ করে। এই NS1টা কমপ্লিমেন্টকে অ্যাক্টিভেট করে, আবার এই সেলের যে সাইটোকাইনস গুলি রিলিজ হয়, ইন্টারলিউকিনস, ইন্টারফেরন এবং TNF আলফা, এই সবগুলি মিলে আমাদের একটা সাইটোকাইন অ্যাস্ট্রম হয়। এই অ্যাস্ট্রমের মধ্যে দেখা যায় আমাদের ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে যায়, এবং এই ভাস্কুলার পারমিটিভিটি বেড়ে গেলে প্লাজমা লিকেজ হয়ে আমাদের এই ধরনের সিমটম সাইনগুলি তৈরি হয়। এটা এই ভাইরাসটা কিন্তু লিমফেটিক অ্যাসিডের মাধ্যমে সারা শরীরে ছড়ায়, এবং আলটিমেটলি এটা দেখা যায় এই জন্য লিভার, স্প্লিনের মধ্যে লিম্ফের মধ্যে ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আর সেকেন্ডারি ইনফেকশন হয় যেখানে প্রিফর্ম অ্যান্টিবডি থাকে, অ্যান্টিজেন কমপ্লেক্সটা আবার ওই আমাদের ইমিউন সেলগুলিকে স্টিমুলেট করে, এবং দেয়ার ইজ এ ক্যাটাস্ট্রফি। সুতরাং অল দিস সাইনস এন্ড সিমটমস ক্যান বি এক্সপ্লেন হাউ দ্য প্রাইমারি ইনফেকশন অন অলসো ইন দ্য সেকেন্ডারি ইনফেকশন। এটা আরো জটিল, এটা আমি একটু সিম্পলিফাইড ওয়েতে দেখানোর চেষ্টা করছি। আগের যেটা ক্লাসিফিকেশন ছিল ডেঙ্গি, সিমটোমেটিক, অ্যাসিমটোমেটিক, তারপরে সিমটোমেটিক হলে এগুলি অনেক সময় বোঝা যায় না, অন্য ভাইরাসের সাথে ডিফারেন্সিয়েট ডিফিকাল্ট, ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরাইজ, এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, আর শক উইথ অর উইথাউট শক। এখন এই ক্লাসিফিকেশনটাকে আপগ্রেড করে যে ক্লাসিফিকেশনটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন, কেস ক্লাসিফিকেশন বাই সিভিয়ারিটি। এটাই হলো এখন মডার্ন ক্লাসিফিকেশন। এটাকে 3টা গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হলো প্রবাল ডেঙ্গু, একটা হলো ডেঙ্গু উইথ ওয়ার্নিং সাইন, একটা হলো সিভিয়ার ডেঙ্গু। এইগুলি করা উদ্দেশ্য হলো যাতে আমরা প্রপারটা রুগীটা আইডেন্টিফাই করতে পারি এবং প্রপার অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিচুয়েশন। প্রবল ডেঙ্গুতে এটা একটা হলো তার ওই সময় এপিডেমিওলজি একটা আউটব্রেকের হিস্ট্রি থাকতে পারে এরিয়াতে, আর সাথে কিছু জিআই আপসেট, নৌসিয়া, ভমিটিং, র্যাশ থাকতে পারে, ইরিথেমাটাস র্যাক্স, এবং সিভিয়ার বডি অ্যাক ইন দ্য ফর্ম অফ মাসেল পেন, বোন পেন। এই জন্য ডেঙ্গুকে বলা হয় এটা ব্রেক বোন ফিভার। এবং আমরা চেম্বারে বসে একটা টর্নিকেট টেস্ট করতে পারি, এটা আমি দেখাবো পরে।
এবং ইনিশিয়ালি দেখা যায় কাউন্ট একটু লোয়ার লিমিটে বা একদম কম, একটু 4000, 3000, 3005 এরকম থাকে, এবং কোনো ওয়ার্নিং সাইন থাকবে না এখানে, ওয়ার্নিং সাইনস আর অ্যাবসেন্ট, এবং এবং কোনো ধরনের প্লাজমা লিকেজ থাকবে না। আমরা আরো ইলাবোরেট ডিসকাশন করবো অন প্লাজমা লিকেজ। আর ওয়ার্নিং সাইনগুলি, কোনো রোগী যদি পেট ব্যথা থাকে, অ্যাবডোমিনাল পেইন থেকে, স্পেশাল রাইট হাইপোকন্ড্রিয়া রিজনে, সিভিয়ার ভমিটিং মোর দেন 3 times ইন 24 hours, এবং আমরা যদি দেখি ক্লিনিক্যালি অ্যাসাইটিস ইফিউশন হচ্ছে, মিউকোসাল ব্লিডিং হচ্ছে, পেশেন্ট একটু লেথার্জিক, রেস্টলেসনেস এবং হ্যাপাটোমেগালি, যেটা আমাদের ওয়ার্নিং সাইনে আছে, যেটা আমাদের প্রবাল ডেঙ্গুতে থাকবে না। এবং ল্যাবরেটরি করে যেগুলো আমাদের যদি আগে বেসলাইন করা থাকে প্রবাল টাইমে, ইনিশিয়াল পিরিয়ডে, সেটা মোর দেন 20% হেমাটোক্রাইট ইনক্রিজ করে, অথবা প্ল্যাটেলেট কাউন্টটা কমে যাচ্ছে, 1,50,000 থেকে 1,000 হয়ে গেছে, অত দেখালো যে এটা আমরা তখন এই সন্দেহ করব। আর সিভিয়ার ডেঙ্গুর জন্য 3টা কম্পোনেন্ট: সিভিয়ার প্লাজমা লিকেজ, সিভিয়ার হেমোরেজ এন্ড সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট। এগুলি, এইটা আমি দেখাচ্ছি এখানে। সিভিয়ার প্লাজমা মানে যেখানে প্লাজমাটা আউট অফ ব্লাড ভেসেল চলে যায়, তখন ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে যায় এবং পেশেন্ট শকে চলে যায়। সিভিয়ার ব্লিডিং, যেটা আমরা বুঝতে পারি এক্সটার্নাল অর ইন্টারনাল ব্লিডিং দেখে এবং পেশেন্টকে ক্লিনিক্যালি অ্যাসেস করে। আর লিভার ইজ দ্য কমনেস্ট অর্গান এফেক্টেড, যেখানে এএসটি অনেক সময় দেখা যায় এলটিসি বেশি হয়, এটা মোর দেন 1000, তখন এটাকে আমরা সিভিয়ার ডেঙ্গু বলবো, যদি এলটি আর এসটি মোর দেন 1000। এবং ডেঙ্গি এনকেফালাইটিসও করে, পেশেন্ট আনকনসিয়াস করতে পারে, অথবা ডেঙ্গু শকের কারণে এনকেফালোপ্যাথি হইতে পারে। আর হার্ট এবং আদার অর্গান লাইক মাইকার্ডাইটিস, একেআই, এগুলি ইনভলভমেন্ট হতে পারে। আর যখন আনইউজুয়াল প্রেজেন্টেশন হয়, যদি এগুলি খুব কম, এগুলি আমরা সিএনএস, জিআইটি, রেনাল, কার্ডিয়াক, রেসপিরেটরি এবং আই ইনভলভমেন্ট, এগুলি আমরা আরেকটা দিন হয়তো সেকেন্ড আর থার্ড ডিসকাশন হলো হোয়াট ইজ এক্সপান্ডেড ডেঙ্গু সিনড্রোম, আমরা কিভাবে বুঝতে পারবো। আমি এখন আর ডিটেলস বলছি না, কারণ অনেকগুলি আমাদের টপিক এখনো ডিসকাশন করতে হবে। একটা ন্যাচারাল হিস্ট্রি অফ ডেঙ্গি ইনফেকশনে দেখা যায়, এটা আমরা যদি 100টা ডেঙ্গু রোগী পাই, ওর মধ্যে কিন্তু 2/3 কিন্তু থাকে আসলে অ্যাসিমটোমেটিক, রোগী জানেই না, আর 25% সিমটোমেটিক। এর মধ্যে কিন্তু আবার 1 to 5% হলো সিভিয়ার ডেঙ্গু, আর 95 to 90 হলো ডেঙ্গু ফিভার। আর যারা ডেঙ্গু সিভিয়ার ডেঙ্গুর মধ্যে কিন্তু 99.5% সার্ভাইভ করে যায়, শুধু 0.5%, যেন আমাদের গত বছরের কেস ফ্যাটালিটি ছিল 0.53%। সুতরাং এটা যদিও মর্টালিটি কম, কিন্তু এটা মরবিডিটি অনেক বেশি, অনেকদিন পেশেন্ট সাফারিংস থাকে। এই জন্য কিন্তু আমাদের নিপা ভাইরাস যদি আমরা পাশাপাশি দেখি 70% মর্টালিটি রেট। সুতরাং ডেঙ্গুর যদিও মর্টালিটি কম, কিন্তু এটা মরবিডিটি অনেক বেশি, সাফারিং অনেক বেশি। এই জন্য আমাদের এটা ডেঙ্গু ইজ কনসার্ন। ডেঙ্গু ফিভারের এই পয়েন্টগুলো আমরা সবাই জানি, এগুলি আমি আর বলছি না, কারণ ব্র্যাকবোন ফিভার, এটা ব্যথা, সারা শরীরে ব্যথা, এই কথাটাই রুগীরা প্রথম এসে বলে। আর আমরা ওই সময় একটা জিনিস দেখে ফেলবো, তার একটা প্রাইমারি বেসলাইন পরীক্ষাগুলি করে ফেলতে হবে, সিবিসি, লিভার এনজাইম আর কমপ্লিট ব্লাড কাউন্ট তো আমরা অবশ্যই করব। আমরা ডেঙ্গু আসার পর থেকে ব্লাড আর এই শব্দটা লিখি না, কারণ এটা লিখলে আর প্লেটলেট কাউন্ট দেওয়া হইতো না। এই জন্য 2000 থেকে অনওয়ার্ডস আমরা সবসময় সিবিসি লিখি অথবা এমপিসি, ফুল ব্লাড কাউন্ট। আর ডেঙ্গুর যেটা ফিভার, সেটা কিন্তু মাঝখানে কোনো ক্রিটিক্যাল ফেজ নেই, এটা শুধু ফিব্রাইল ফেজ অ্যান্ড কনভালসেন্ট আর রিকভারি ফেজ। সুতরাং ডেঙ্গু ফিভার হলে আর ভয় নাই, রুগীকে এনশিওর করতে হবে। কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভার হলে রুগীর একটা মাঝখানে ক্রিটিক্যাল ফেজ থাকে, যেটা 48 hours to 72 hours। আর ডেঙ্গি ফিভার এবং ডেঙ্গি হেমোরেজিক ফিভারের একটা কথা মনে রাখতে হবে, ডেঙ্গি ফিভার নেভার কনভার্টেড টু ডেঙ্গি হেমোরেজিক ফিভার। এটা কিন্তু ইনিশিয়াল থেকে ডি নোভো ডেঙ্গু হেমোরেজিক ফিভার, এটা আগের থেকে ডেঙ্গু হেমোরেজিক ফিভারে কিন্তু ইনিশিয়াল প্রেজেন্টেশন থাকে। এই জন্য আমরা হেমোরেজিক ম্যানিফেস্টেশন, যদিও এটা হেমোরেজিক ম্যানিফেস্টেশন সবসময় থাকে না, এটা একটা মিসনোভার। অনেক সময় রুগী শকে চলে গেছে, আমরা মনে করলাম ডেঙ্গু হেমোরেজিক ফিভার, কিন্তু কোনো হেমোরেজ নাই, শুধু এটা ডেঙ্গু হেমোরেজ হবে না, কিন্তু এটাও হতে পারে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা ক্লিনিক্যাল সাইন সিমটম প্লাস ল্যাবরেটরি বেসড ডায়াগনোসিস, মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের প্লাজমা লিকেজের এভিডেন্স হলো প্লুরাল ইফিউশন এবং অ্যাসাইটিস, যেটা আমরা ইজিলি করতে পারি একটাই পরীক্ষা, সেটা হলো আলট্রাসাউন্ড। আলট্রাসাউন্ড করলে ইফিউশনে বলে দিবে মিনিমাম ইফিউশন এবং অ্যাসাইটিস, আরো কিছু আমাদের ফাইন্ডিং আছে, আমরা ইনভেস্টিগেশন দেখাবো। কিন্তু এই পরীক্ষাটা আমাদের মনে রাখতে হবে, খুবই ভেরি হেল্পফুল
diagnosis dengue hemorrhagic fever by early diagnosis of plasma leakage. তাহলে আমাদের এখানে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার একটা ক্রিটিক্যাল ফেজ থেকে, এটা ডেঞ্জার ফেজ। এটা কিন্তু আবার 1 to 2 days, সুতরাং 2 থেকে 3 দিনের মধ্যে মোটামুটি ক্রিটিক্যাল ফেজ আবার রিকভারি চলে যায়। তো এটা এক্সাম পারপাস বা আমাদের অনেক সময় কনফিউশন হয় ডেঙ্গু ফিভার এবং ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার নিয়ে। আমরা দেখবো এটার ফেজ 2টা, এটা 3টা, আর প্লাজমা লিকেজ কখনো হবে না, যেটা আমরা ইফিউশন দিয়ে বুঝতে পারবো। আর যেটা ডেঙ্গু হ্যামোরেজিক হবে, টর্নিকেট টেস্টটা ফিভারও মাইল্ডলি পজিটিভ থাকতে হবে, কিন্তু স্ট্রংলি পজিটিভ ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার। আবার অন্যদিকে দেখা যায় ডেঙ্গু শকে কিন্তু টর্নিকেট টেস্ট পজিটিভ নাও আসতে পারে, কারণ তখন তো এটা ক্যাপিলারি ফ্র্যাজাইলিটি টেস্ট, পেশেন্ট অলরেডি ইন শক। এবং যেটা ডেঙ্গুতে যে র্যাশ হয় সেটা হলো ম্যাকুলোপেপুলার র্যাশ, আর এটা হলো ব্লিডিং র্যাশ, যেটা আমরা পিটিচি বা পারপুরা বলি। দুইটাতে কাউন্ট কমতে থাকে, এবং প্ল্যাটেলেট কাউন্ট মোর দেন 100,000 আর লেস দেন 100,000 হলে তখন আমরা ডেঙ্গু হিসেবে দেখে হেমাটোক্রাইট ইউজুয়ালি লিটল, নট লেস, মোর দেন 10% বেশি হয় না। আর এখানে কিন্তু মোর দেন 20% ইনক্রিজ অর ডিক্রিজ করতে পারে। হেমাটোলজি ইউজুয়ালি নট প্রেজেন্ট ইন কেস অফ dengue fever, but it is commonly present in dengue hemorrhagic fever. এবং spontaneous bleeding is unlikely in case of dengue fever. অনেক সময় জোরে বমি করার পর দেখা যায় কনজালজিয়াল হ্যামোরেজ হয়। এটা আসলে যে কোনো ফোর্সফুল ভমিটিং এ, কফিং এ কিন্তু হ্যামোরেজ দেখা যাইতে পারে। সুতরাং এটার সাথে ডেঙ্গু হ্যামোরেজ, যেমন হ্যামোরেজ থাকলে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার হবে না, আবার হ্যামোরেজ না থাকলেও কিন্তু ডেঙ্গু হ্যামোরেজ ফিভার হতে পারে। এটা আমাদের মনে রাখতে হবে। তো 3টা ফেজের আমরা ফিব্রাইল ফেজ, রিকভারি ফেজ, এটা ভাইরেমিক ফেজ বলা হয় ফিব্রাইলটা, আর রিকভারি ফেজ নন ভাইরেমিক ফেজ। ওই সময় আমরা কোনো অ্যান্টিজেন টেস্ট আদালত আসলে তখন নেগেটিভ হয়ে যায়, জন্য আমাকে অ্যান্টিজেন টেস্ট করতে হলে প্রথম 5 দিন মধ্যে করে ফেললে সবচেয়ে বেটার। আর আমি এগুলি ডিটেলস আর বলতেছি না, কারণ ফিব্রাইল ফেজে মানে আগের কথাগুলি আসবে ঘুরে ফিরে, হেডেক, পেইন, র্যাশ এটসেট্রা। আর ল্যাবরেটরিতে আমরা এখানে ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার থ্রম্বোসাইটোপেনিয়া পাবো, মাইল্ড হতে দেখা যাচ্ছে 90,000, 80,000, লেস দেন 100,000। অ্যানজাইমগুলি বেড়ে যাবে, এএসটি এবং এএলটি। আর যদি 1000 এর বেশি হয় তখন ধরে নিতে হবে এটা সিভিয়ার অর্গান ইনভলভমেন্ট, লিভার ইনভলভমেন্ট। মাইল্ড হাইপোনেট্রিমিয়া থাকতে পারে ডিউ টু ডায়রিয়া আর ভমিটিং। ইউজুয়ালি ক্রিটিক্যাল ফেজে দেখা যায় আমাদের র্যাপিড ডিক্লাইন ইন প্ল্যাটেলেট কাউন্ট অনেক দ্রুত কমে যায়। আগের দিন হয়তো 80-90 ছিল, পরে দেখা যায় 30,000 আর 20,000 হয়ে গেছে। লিউকোপেনিয়া 1,500, 1,000। আর ওয়ার্নিং সাইন অ্যাবডোমিনাল পেইন গুলি থাকবে, অ্যাসাইটিস, ইফিউশন এগুলি থাকবে, হেপাটোমেগালি থাকবে, কিছু গাম ব্লিডিং, এপিস্টেক্সিস থাকতে পারে, অথবা লেথার্জি, খুব রেস্টলেস পেশেন্ট আমরা দেখলে, টক্সিক লুকিং, এগুলি দেখে আমাদের ক্রিটিক্যাল ফেজ সম্বন্ধে একটু ধারণা থাকতে হবে, বা আমরা অ্যাজাম্পশন করতে হবে পেশেন্ট ইজ ইন ক্রিটিক্যাল ফেজ। ক্রিটিক্যাল ফেজের আসলে যদি আমরা ডায়াগ্রামেটিক্যালি এক্সপ্লেইন করি, এটা একটা অ্যাসেন্ডিং, আস্তে আস্তে বাড়তে থাকে, পরে আবার আস্তে আস্তে এটা কমে যায় এবং ইকুইলিব্রিয়ামে চলে আসে। এই যে উঠা এবং নামা, এটা হলো অনলি 48 আওয়ার্স। আবার এটা একই ফ্লুইডটা আবার বডিতে রিডিস্ট্রিবিউট যেটা হয়ে গেছিল, এটা আবার চলে আসে একই। এই জন্য ফ্লুইড দেওয়ার সময় খুব সতর্ক থাকতে হবে যাতে আমরা ফ্লুইড ওভারলোডটা না করি। ক্রিটিক্যাল ফেজ সব জায়গায় কিন্তু সবসময় সিভিয়ার লিকিং হয় না, কোনো কোনো দেখা যায় মাইল্ড লিকিং হয়, কিছু কোনো ক্ষেত্রে মডারেট লিকিং, অনেক সময় সিভিয়ার লিকিং হইতে পারে। এটা পেশেন্ট টু পেশেন্ট ভেরি করবে। সিভিয়ার লিকিং করে দেখা যায় আমরা হিউজ অ্যাসাইটিস হয়ে গেছে, হিউজ ইফিউশন, আবার কার করা যায় মাইল্ড টু মডারেট ইফিউশন। সুতরাং এটা পার্সন টু পার্সন ভেরি করতে পারে। আর ল্যাবরেটরিতে আমরা আগে বলে দিচ্ছি এটা হেমাটোক্রাইট করব, প্ল্যাটেলেট কাউন্ট করব, এবং যদি কোগুলেশনের স্ক্রিনিং গুলি আমাদের করতে হবে, পিটি, এপিটিটি, থ্রম্বিক টাইম, যদি ডিআইসি সন্দেহ করে ফিব্রিনোজেন, ডিডাইমার এটসেট্রা। এবং এই ক্রিটিক্যাল সময়ে আমাদের কতগুলি কমপ্লিকেশন ডেভেলপ করে, একটা হলো হাইপোভলিমিক শক, মাল্টি অর্গান অর সিঙ্গেল অর্গান ইনভলভমেন্ট, সিভিয়ার হ্যামোরেজ এবং এনকেফালোপ্যাথি ডেভেলপ করতে পারে। সুতরাং এই বিষয়গুলি আমাদের রেগুলার রোগী অ্যাসেসমেন্ট করার সময়, হসপিটাল সেটিং এ ফলো আপের সময় এই বিষয়গুলির প্রতি আমাদের জোর দিতে হবে। আর কনভালসেন্ট ফেজ, এটা দেখা যায় রিজপশন হয়ে যাওয়ার পরে রোগীর লিকিং স্টপ হয়ে যায়, তখন ফ্লুইড কমাইতে হবে অথবা বন্ধই করে দিতে হবে, অথবা ওরালে চলে যাওয়া লাগবে। এটাকে আমরা ABCD দিয়ে মনে রাখতে পারি। এ মানে অ্যাপিটাইট ফেরত আসবে, বি মানে ব্রেডিকার্ডিয়া,
সাধারণত ব্রেডিকার্ডিয়া দেখা যায় ডেঙ্গিতে এবং ন্যারো পালস প্রেশার হয়। এটা আমরা দেখাবো যখন শকের ডিসকাশন হবে। সিতে কনভালসেন্ট র্যাশ, এটাকে বলা হয় হোয়াইট আইল্যান্ড ইন রেড সি। সারা পাটা বা হাতটা পুরো লাল হয়ে গেছে, মাঝখানে সাদা সাদা কিছু ফাঙ্গাল ইনফেকশন মতো দেখা যায় এবং সাথে ইচিং আছে। এটাই এই র্যাশটা দেখলে আমরা খুশি হয়ে যাই, কারণ পেশেন্ট ইজ ইন কনভালসেন্ট রিকভারি ফেজ এবং ওই সময় একটু পেশেন্টের ডায়রোসিস হয়, যেহেতু ফ্লুইড গুলো আবার ব্যাক করে, অনেক সময় ইলেকট্রল ইমব্যালেন্স হয়। এই জন্য আমাদের ওই সময় একটু ইলেকট্রোলাইটের প্রতি খেয়াল রাখতে হবে যাতে কোনো হাইপোক্যালেমিয়া হয়ে যাচ্ছে কিনা। সুতরাং এই হলো আমাদের কনভালসেন্ট ফেজ এর বিশেষত্ব এবং ক্যারেক্টারিস্টিক ফিচার। তাহলে আমরা যদি অ্যাজ এ হোল দেখি, ফিব্রাইল পেজে একটু ডিহাইড্রেশন হইতে পারে, হাই ফিভার হবে, যে কারণে আমাদের ম্যানেজমেন্ট গুলি নিতে হবে। কিন্তু কোনো অবস্থাতে এনএসএ, ডেঙ্গু আসার পর থেকে আমরা এনএসএ সাবজেক্টিভ দেওয়া অনেকাংশ বন্ধ হয়ে গেছে। ডেঙ্গু শিওর হলে আমরা তো দিই না, আর ডেঙ্গু শিওর না হলে, ডেঙ্গু না থাকলে আমরা তখন মাত্র ইউজ করি। নিউরোলজিক্যাল ডিস্টারবেন্স আছে কিনা, বাচ্চাদের ক্ষেত্রে ফিব্রাইল কনভালশন, আর ক্রিটিক্যাল ফেজে রোগীর শকে, হ্যামোরেজে এবং অর্গান ডিসফাংশনে, তিনটা জিনিসের প্রতি আমাদের খেয়াল রাখতে হয়। আর রিকভারি ফেজে আমাদের যেটা মেইনলি দেখা দেয় এবং এটার জন্য রোগীর মৃত্যু হতে পারে, সেটা হলো হাইপারবোলেমিয়া, ফ্লুইড ওভারলোড এন্ড দি অ্যাকুইট পালমোনারি এডিমা এবং ওয়ার্সেনিং ইনফিউশন। একটা রোগী হঠাৎ করে দেখা যায় রিকভারি ফেজে গেছে, শ্বাসকষ্ট বেড়ে গেছে, তখন এই সন্দেহ করতে হবে। ডেঙ্গুর সাথে অনেক রোগীর মিমিক্স কয়, এটা নির্ভর করবে রোগীর ডেঙ্গুর প্রেজেন্টেশন উপর। একটা রোগী যদি র্যাশ নিয়ে, অনেক রোগী আসে র্যাশ দেখে এটা মিজেলসকে আবার ডেঙ্গু মনে করে, স্কারলেট ফিভার, অনেকগুলি চিকনগুনিয়া, ড্রাগ র্যাশ। সুতরাং আমাদের ডিফারেন্সিয়াল ডায়াগনোসগুলি সেট আপ করতে হবে। রোগী কি প্রেজেন্টেশন নিয়ে, ডায়রিয়া নিয়ে আসলে আমাদের ডায়রিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসগুলি নিয়ে আসতে হবে। যদি দেখা যায় এনকেফালাইটিস নিয়ে আসে, তাহলে এটা কি ডেঙ্গু এনকেফালাইটিস না আদার ভাইরাল এনকেফালাইটিস, এগুলি দেখতে হবে। সুতরাং এটা বেরি করবে, এটা কোনো ফিক্স ডিফারেন্সিয়াল থাকে অ্যাকর্ডিং টু প্রেজেন্টেশন, সাইন, সিমটম এন্ড ক্লিনিক্যাল ফিচার্স। অ্যাকুইট অ্যাবডোমেন নিয়ে যদি আসে, তাহলে আমাদের অনেক সময় এরকম অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাকুইট অ্যাপেন্ডিসাইটিস বা অ্যাকুইট কোলিসিস্টিস মনে করে, হয়তো দেখা যায় সার্জারিতে ওপেন করা হয়, কিন্তু আসলে দেখা যায় এটা ডেঙ্গু ডেঙ্গু অ্যাকুইট অ্যাবডোমেন ছিল। আমরা পরে আলোচনা করবো হঠাৎ দ্য কজেস অফ অ্যাকুইট অ্যাবডোমেন এন্ড ডেঙ্গু শক। আবার সেপটিক শকের সাথে এটা কনফিউজড হইতে পারে। রেসপিরেটরি ডিসচার্জ নিয়ে আসলে ইডিমা, এটা ডায়াবেটিস যদি থাকে, কিটোঅ্যাসিডোসিস, রেনাল ফেলিওর বা ল্যাকটিক অ্যাসিডোসিস, লিউকোপেনিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, অনেক সময় হেমাটোলজিস্টের কাছে ওনারা চলে যায়, তখন দেখা যায় এটা আইটিবির সাথে কনফিউজড হইতে পারে। এটা অ্যাকুইট প্যানসাইটোপেনিয়া বলে অনেক রোগীর, এই জন্য দেখা যায় আমরা বেশ কয়েকটা অনেকে পেয়ে গেছে এরকম, দেখা যায় ওকে দেওয়া হচ্ছে কলোনিয়াল স্টিমুলেটিং ফ্যাক্টর বা অ্যাসিডি রোগী কনফিউজড হতে পারে। সুতরাং আমাদের এই বিষয়গুলি ইনভেস্টিগেশনের সাথে সাথে অন্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলি আমরা যাতে এক্সক্লুড করে ফেলি। আর ডেঙ্গু, চিকনগুনিয়া, জিকা, এগুলি তো জিকা ভাইরাস আমাদের দেশে এখনো পর্যন্ত পাওয়া যায় না। একটা মনে হয় সেরো পজিটিভ কেস পাওয়া গেছিল। আর চিকনগুনিয়া আমাদের আউটব্রেক হয়ে গেছে 2019 সালের দিকে, 18 বা 19 সালে। এটা আমরা প্রচুর, এটা মেইন হলো মাসকুলোস্কেলিটাল আর্থ্রাইটিস এই ধরনের। আর ডেঙ্গু তো আমরা এতক্ষণ ধরে জানলাম। সুতরাং জিকাতে একটা লিম্ফেডেনোপ্যাথি হয়, আর ডেঙ্গুতে, চিকনগুনিয়াতে অত বেশি থ্রম্বোসাইটোপেনিয়া হয় না। ডেঙ্গুতে, চিকনগুনিয়াতে সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া খুবই কম, ব্লিডিং কম, এই জন্য আমরা এটা ইজিলি ডিফারেন্সিয়েট করতে পারি ডেঙ্গু থেকে। এখন যে বেসিক জিনিসগুলি আমরা আজকে ডিসকাস করবো, এগুলি তো মোটামুটি আমরা সবাই জানি, তারপরে একটু রিভাইজ করা হলো যাতে আমাদের ধারাবাহিকতা থাকে। এখন ইম্পর্টেন্ট ইস্যু যেগুলি নিয়ে আমাদের সবসময় একটু কনফিউশন বা এক্সপ্লেনেশন আমরা দেখি না। একটা রোগী অ্যাবডোমিনাল পেইন ইন ডেঙ্গু নিয়ে আসলো, তখন আমাদের কি কি হইতে পারে? আমরা অ্যাকুইট কোলিসিস্টাইটিস, অ্যাপেন্ডিসাইটিস মনে করে এটা অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, তখন আমাদের সাথে সাথে ডেঙ্গু উইথ অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস এটা দেখতে হবে, কারণ এটা একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন হয়ে যায় সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস হলে। আর হ্যাপাটাইটিসও হতে পারে, মাইল্ড হ্যাপাটাইটিস হয়, রেস্ট বেশি থাকে আমাদের এনজাইম, অ্যাসাইটিসও হয়, গাট ইডিমার জন্য অ্যাকুইট পেইন হতে পারে, এবং ইনট্রা অ্যাবডোমিনাল ব্লিডিং এর ক্ষেত্রেও কিন্তু আমাদের ডেঙ্গুতে অ্যাকুইট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। সুতরাং এই বিষয়গুলি আমাদের একটু মনে রাখলে রোগীর ম্যানেজমেন্টের ক্ষেত্রে অনেকটা সুবিধা হবে। দেখা যায় জ্বরের রোগী আমরা সাধারণত জানি 5 to 7 ডের মধ্যে, এটা আনলাইকলি আফটার 7 ডেজ রোগী জ্বর থাকবে। যদি কারো এরকম জ্বর থাকে, তাহলে আমাদের চিন্তা করতে হবে সেকেন্ডারি ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গেছে, কোনো ধরনের সেপসিস, অথবা
ডেঙ্গু জ্বরের সাথে ওর অ্যান্টারি ফিভার অনেক কেস পাওয়া গেছে, ম্যালেরিয়াও পাওয়া গেছে, ইভেন দি কোভিডের রেকর্ডও আছে, কোভিড রোগীর সাথে ডেঙ্গুর কো ইনফেকশন। আরেকটা বিষয়, এটা আমাদের আজকে চেয়ারপারসন ওনারও পাবলিকেশন আছে, হিমোফ্যাগোসাইটিক লিম্ফোসাইটিক হিস্টোসাইটোসিস HLH, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, যদিও ভেরি রিয়ার। কিন্তু আর আইসিইউতে ভর্তি থাকলে অন্যান্য কজগুলি তো আমাদের চিন্তা করতে হবে, হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন গুলি এর সাথে আছে কিনা। ডেঙ্গুর ফিভারটা অনেক সময় স্যাডেল ব্যাক, মাঝখানে একটু গ্যাপ থেকে আবার শুরু হতে পারে, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। ইন মে বি স্যাডেল ফিভার, প্রথম 3 দিন জ্বর ছিল, মাঝখানে 2-3 দিনে আবার শুরু হতে পারে 5th or 6th ডে থেকে। এটা একটা ডেঙ্গুতে স্যাডেল ফিভারের একটা থাকে। আর র্যাশ, ডেঙ্গুতে আমাদের 3 ধরনের র্যাশের কথা আমরা মনে রাখবো। ফিব্রাল ফেজে এটা হলো এরিথ্মেটিক র্যাশ, আঙুলে একটা প্রেসার দেন, একটা এখানে দেখবেন ইমপ্রেশন হয়ে গেছে, পাস বসে গেছে, অথবা রেড। এটা অবশ্য যে কোনো ভাইরাল ডিজিজে হাইপেরেমিয়ার জন্য হতে পারে। ইট নট দি অনলি ডায়াগনস্টিক হলমার্ক অফ ডেঙ্গি ফিভার। আর সেকেন্ড স্টেজে যেটা পিটিচিয়াল র্যাশ হয়, পারপুরিক স্পট হয়, ইকামোসিস হয়, এগুলি কিন্তু ডেঙ্গু হেমোরেজিক ফিভার হয়। আর লাস্টে আমি যেটা বলবো কনফ্লুয়েন্ট র্যাশ, এটা দেখলে অনেক সময় রোগীরা ভয়ে আবার হাসপাতালে চলে আসে। এটা হলো ওই যে রেড হোয়াইট আইল্যান্ড ইন রেড সি, এটা আমরা কয়েকটা যদি পিকচার দেখি তাহলে হয়তো ইজিলি বুঝতে পারবো। এই ধরনের পিঠের মধ্যে একটা ইমপ্রেশন, এটা দেখেন হাতের মধ্যে রেড ইচি, এটা হচ্ছে রিকভারি ফেজের র্যাশ। আর আরেকটা জিনিস আমার অবজারভেশন, এটা যখন আমরা ব্লাড প্রেশার মাপতে যাই, এটা কিন্তু তখনই দেখা যায় ব্লাড প্রেশার কাপ খোলার পরে এইরকম একটা পারপুরেট লাইন দেখা যাচ্ছে, কিন্তু আসলে ইনডাইরেক্ট টেস্ট হয়ে গেছে আর কি। ওখানে দেখবেন অনেকের এরকম ভাবে একটা র্যাশের মতো দেখা যাচ্ছে, এটা হলো আসলে ডেঙ্গু হেমোরেজিক ফিভার স্টেজে রোগী। এটাও কিন্তু আমাদের জানা না থাকলে অনেক সময় এই টেস্টের সময়, এটা আমার পার্সোনাল একটা পেশেন্টের আমি র্যাশটা পেয়েছিলাম, তখন এটা নোট করে রাখছি। আর নিচের যে হোয়াইট আইল্যান্ড সাদা সাদা দেখা, এটা হলো টোটালি ইজ এ রিকভারি ফেজ। সুতরাং এটাতে রুগীকে অ্যাসিউর করতে হবে এবং রুগীকে বলতে হবে এটা আপনার এই ডেঙ্গুর হ্যামোরেজ না। এটা রুগীরা সবসময় এটা ভুল করে, ইমাজিন করে যে আমার তো সারা শরীর দিয়ে রক্ত ঝরছে, আসলে এটা তো পেশেন্টের এই হোয়াইট আইল্যান্ড যেটা বলা হচ্ছে, এটা হলো নর্মাল স্কিন, টোটালি ইট ইজ এ নর্মাল স্কিন। বাকিটা হলো কনফ্লুয়েন্ট র্যাশ। র্যাশ গুলো একটা সে একটা লেগে একটা একটা টোটাল লেগটা একদম দেখা যাচ্ছে। এটাও এরকম হাতের মধ্যে র্যাশ দেখবেন, এরকম র্যাশ। সুতরাং এটা যদি আমরা চিত্রগুলি দেখি তাহলে আমাদের ইজি মেমোরাইজ করতে সুবিধা হয়। এটা এরকম রেডিশ স্পট নিয়ে আসতে পারে। এটা একটা দেখেন হোল বডিতে হোয়াইট স্পটও দেখা যাচ্ছে এবং কনফ্লুয়েন্ট র্যাশ। সুতরাং এটা মনে হয় আমরা দেখতে দেখতে অনেকটা অভ্যস্ত হয়ে গেছি, যারা ওদের জন্য ইজি। আর একটা জিনিস ফ্র্যাজাইলিটি টেস্ট করি আমরা, ক্যাপিলারি, যেটাকে আমরা টর্নিকেট টেস্ট করি। এটা খুবই সিম্পল, এটা চেম্বারেও করা যায়। এটা আপনি একটা রোগীর ব্লাড প্রেশার 120/80, তাহলে আমরা যদি থাকে এটাকে 2 দিয়ে ডিভাইড করে ওর 100 মিলিমিটার মার্কারিতে কাপটা আমরা ওকে 2 থেকে 5 মিনিট রেখে দিব। কোনো কোনো বইতে 5 মিনিট বলে, কোনো তো 2 মিনিট আছে। আমরা একটা 4 আর্মের মধ্যে একটা এনসার্কেল 1 স্কোয়ার সেন্টিমিটার এরিয়া নিব। ওখানে দেখবো যে ওখানে পিটিসিএল র্যাশ কয়টা ডেভেলপ করছে। যদি 10 হয় তাহলে এটা পজিটিভ, আর মোর দেন 20 হলে এটা কিন্তু একেবারে স্ট্রংলি পজিটিভ। তবে এটা এই র্যাশটা অ্যাবসেন্ট থাকতে পারে ডিউরিং ডেঙ্গু শক সিনড্রোম, এটাও আমাদের মনে রাখতে হবে। এটা না থাকলে এটা কিন্তু আর্লি ডিটেক্টর অফ ডেঙ্গি ক্যাপিলারি লিকেজ। ক্যাপিলারি যদি ফ্যাজাইল হয় তখন আমরা এটা যেখানে প্রাইমারি হেলথ কেয়ার কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স বা আমাদের চেম্বারে আমরা ইজিলি ব্লাড পরীক্ষা করার আগে কিন্তু আমরা সাসপেক্ট করতে পারি। ইট ইজ এ ভেরি গুড ক্লিনিক্যাল টেস্ট এবং বেডসাইড টেস্ট। ক্যাপিলারি রিফিল টাইম, এটা অবশ্যই ইন্ডিভিজুয়াল ভেরিয়েশন করে। আমরা নখের মধ্যে এটা পারফিউশন দেখি, আমরা টিস্যু পারফিউশন, এটা যদি 2 সেকেন্ডের বেশি হয় তাহলে বুঝতে হবে পারফিউশন ইজ রিডিউসড, আর 2 সেকেন্ডের কম হলে রিফিল করলে তাহলে বুঝতে হবে এটাকে বলা হয় সিআরটি টেস্ট। এটাও একটা বেডসাইড টেস্ট। সুতরাং এই দুইটা টেস্টের আমরা সাহায্য নিতে পারি আমরা এক্সামিনেশনের সময়। এখন আমাদের যে মেইন টপিক ডেঙ্গু, প্লাজমা লিকেজটা কি। আসলে প্লাজমা লিকেজ নিয়ে আমরা বারবার বলি, কিন্তু এটা অনেক সময় এটা যদিও একটা স্মল ওয়ার্ড, কিন্তু এটার ভিতরে বিশাল একটা গভীরতা আছে। এটা টোটাল ডেঙ্গু ম্যানেজমেন্টের একটা ভাইটাল রোল প্লে করে।
is a process in which protein-rich fluid component of the blood leaks from the blood vessel into the surrounding tissue তে চলে যাচ্ছে। ইন্টারস্টিশিয়াল স্পেস এটা অ্যাকুমুলেট হচ্ছে। আমরা যদি দেখি ডেঙ্গুর প্যাথোজেনিসে যখন আলটিমেটলি এটা ক্যাপিলারি যে গ্লাইকোক্যালিক্স একটা লেয়ার থাকে যেটা ব্রেকডাউন হয়, আমি একটু পরেই আমার স্লাইডে দেখাচ্ছি হোয়াট ইজ গ্লাইকোক্যালিক্স লেয়ার। এটার জন্য আসলে মেইন প্যাথোফিজিওলজি অফ ডেঙ্গু হেমোরেজিক ফিভার, যেটা কখনো ডেঙ্গু ফিভারে হয় না। এবং এখানে বাস্ট অফ ইনফ্লামেটরি ফ্যাক্টর, বিশেষ করে লিপিড মেডিয়েটর, প্ল্যাটলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর, এটা একটা ভাইটাল রোল আছে। ফসফোলাইপেজ এ এবং লিকোকাইন্স এবং মার্সেল প্রোডাক্ট, ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, ট্রিপটেজ এনজাইমস এন্ড সোয়ান অ্যান্টিজেন ভাইরাস এন্ড অ্যান্টিবডি, এই ধরনের সব মেডিয়েটর সাইটোকাইন্স গুলি মিলে এই প্লাজমা লিকেজ। কারণ প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর কেন আছে? কারণ আমরা অনেকে প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ব্লকার দিয়ে চেষ্টা করি এই থ্রম্বোসাইটোপেনিয়াকে আমরা ট্রিট করার জন্য। এটা আমি পরে ডিসকাশনে দেখাবো। এটা একটা প্রুফ, হিস্টোলজিক্যালি প্রুফ করে দেখাইছে প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর ইজ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ভাস্কুলার লিকেজ। এখানে দেখেন ইমিউনোপ্রেসি হিস্টোলজিক্যালি দেখে রিসেপ্টর ব্লক করলে এখানে এই যে এরিয়াগুলি হাইলি প্রিডমিনেন্ট, যেখানে নর্মাল এন্ডোথেলিয়াল সেল এবং সিরাম ডেঙ্গুনিয়া এটা পজিটিভ পাওয়া গেছে। সুতরাং এটা একটা ভাইটাল রোল ইন দ্য ম্যানেজমেন্ট অফ প্যাথোজেনিসিস অফ ডেঙ্গু হেমোরেজিক ফিভার। আর আমরা যদি দেখি নর্মালি ফ্লুইড ডিস্ট্রিবিউশন ইন আওয়ার বডি, 2/3 in the intracellular space, 1/3 in the extracellular space, that is the interstitial space and the blood vessel. আর এখানে দেখেন এই যে গ্লাইকোক্যালিস একটা ডার্ক ব্যান্ড আছে, এই ডার্ক ব্যান্ডে কিন্তু রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস এনজাইমস যেগুলি আমরা বললাম মেডিয়েটর এবং প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন্স গুলি মিলে এই গ্লাইকোক্যালিক্স এইটাকে ব্যারিয়ার থেকে ভেঙে ফেলার পর দেখেন এখানে আমাদের এই যে প্লাজমাটা লিকেজ করে যে জমা হয়ে যায়, যে কারণে আমাদের এই প্লাজমা আমরা রোগী শকে চলে যাই বা কম্পেনসেটর ডিকম্পেনসেটর শকে চলে যেতে পারে। এটা আরেকটা দেখেন ডেঙ্গুতে কি হয়, ডেঙ্গুতে নর্মাল প্লাজমা 25%, এখানে ইন্টেস্টিনাল 75%, কিন্তু যখন ডেঙ্গু পেশেন্টের 10% প্লাজমা, বাকিটা কিন্তু এখানে 90% ইন্টেস্টিনাল ফ্লুইডে চলে গেছে, যেখানে 75% হওয়ার কথা ছিল এখানে 90%। দ্যাট ইজ দ্য বেসিক থিং অফ প্লাজমা লিকেজ। তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হয় হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য টিস্যু। এই প্লাজমা লিকেজের আফটার ইফেক্ট কি? ইফেক্ট হচ্ছে একদিকে হাইপোটেনশন, একদিকে ইফিউশন ইন দ্য পটেনশিয়াল স্পেসেস, ইফিউশন অ্যাসাইটিস করে রেসপিরেটরি স্ট্রেস, অন্যদিকে ইন্টেস্টিনাল এবং ইউটেরাল মিউকোসাল ইস্কেমিয়া হয়ে জিআই ব্লিডিং হচ্ছে, আরেকদিকে হাইপোটেনশনের জন্য পুয়ার অর্গান পারফিউশন হয়ে লিভার সেল ইস্কেমিক হয়ে লিভার ফেলিউর হচ্ছে, এনকাওলোপ্যাথি ডেভেলপ করতেছে, এবং পুয়ার রেনাল পারফিউশন হয়ে একই হচ্ছে, আর লোয়ারিং অফ হাইপোটেনশন হয়ে শকে চলে যাচ্ছে, cerebral hypoxia আছে। So all these pathophysiological changes, main key initiator is the plasma leakage. সুতরাং প্লাজমা লিকেজটা আমাদের ভালোভাবে বুঝে গেলে you can easily explain all the consequences of dengue hemorrhagic fever. তাহলে significance, it is the one of the important issue between differentiating and the dengue and dengue hemorrhagic fever. এটা দিয়ে আমরা পার্থক্য করতে পারবো। আর রেসপন্সিবল ফর ডেঙ্গু শক সিনড্রোম এন্ড ডেথ, আমার তো বিষয় হলো ডেঙ্গুর মৃত্যুকে প্রিভেন্ট করা। এটার অনেকগুলো কেউ কিছু স্কোরিং সিস্টেম আছে, আমি ওগুলিতে যাচ্ছি না। 3টা স্কোরিং পয়েন্ট, 3 থাকলে মোটামুটি এটা এসপিসিতে 93%। এগুলি ওয়াইডলি অ্যাকসেপ্টেড না, কিন্তু কোনো জার্নালে এগুলি দেখিয়েছে প্ল্যাটেলেট কাউন্ট, এসটিএলটি এগুলি দিয়ে এবং ডেঙ্গুর বিএমআই, পেশেন্টের বিএমআই সহ একটা স্কোরিং সিস্টেম করছে, এটা অনেকে ইউজ করে। আর আমাদের বডি যে লিকেজ হয় শুধু আমরা ইফিউশন, নন কার্ডিও পালমোনারি ইআরডিএসও ডেভেলপ করে, এক্সট্রিমিটি সোয়েলেন হইতে পারে, গ্যাস্ট্রিক ইন্টেস্টাইনাল ইডিমা, যেটার কারণে আমাদের দেখা যায় অ্যাসাইটিস সহ আমাদের এখানে অ্যাকুইট অ্যাবডোমেন হয়, মাসেল ইডিমা হয়ে র‍্যাপডোমাইলোসিস হয়ে আমাদের দেখা যায় অ্যাসিডিটি এই জন্য বেশি বেড়ে যায়, এবং প্রোটিন রিলিজ যে ফ্লুইডটা বের হয়ে যাচ্ছে ভলিউম রিসাসিটেশন করলে এটা আবার আমরা ব্যাক করতে পারি, হাইপোটেনশন হচ্ছে, কিডনি ইনজুরি। সুতরাং অল দিস থিংস ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন ডিউ টু প্লাজমা লিকেজ। তাহলে আমরা প্লাজমা লিকেজ অনেক
কিভাবে বুঝতে পারবো? এটা পালস দেখবো, উইক পালস হবে, এখানে টেকিকার্ডিয়া থাকবে, হাইপোটেনশন হবে, পালস প্রেসার লেস দেন 20, আর কোল কামি স্কিন থাকবে, ব্যারসাইড টেস্ট, টনিকেট টেস্ট করবে, সিআরটি করতে পারি, ইনভেস্টিগেশনে হেমাটোক্রিট করতে পারি, আগে প্রি এক্সিস্টিং যদি হেমাটোক্রিটের 20% বেড়ে যায়, অ্যালবুমিন দেখতে পারি, এটাও কিন্তু ইন ফেভার অফ আমাদের সিরাম অ্যালবুমিন, গুড ইনভেস্টিগেশন ফর প্রেডিকশন অফ প্লাজমা ডিকেজ। আর আলট্রাসোনোগ্রাফি আমাদের হাতেই আছে, এটা ব্যাটসেল আলট্রাসোনোগ্রাফি করে ইজিলি SIT7 প্লুরাল ইফিউশনকে আমরা ডিটেক্ট করতে হবে। মিনিমাম অ্যামাউন্ট রেডিওলজিক্যালি করতে অনেক বেশি ফ্লুইড লাগে, 300 ml, কিন্তু এটা আমরা 50 ml ফ্লুইড, 100 ml ফ্লুইড ইনটা আলট্রাসোনোগ্রাফিতে ডিটেক্ট করতে পারবো। আরেকটা ইস্যু যেটা আছে ডেঙ্গুর সাথে প্লেটলেট সম্পর্ক, এবং এটা নিয়ে আমাদের সবসময় একটা পেশেন্ট দুশ্চিন্তায় থাকে, প্লেটলেট কাউন্ট কমে গেছে, প্লেটলেট দেন, ব্লাড দেন, এটা নিয়ে একটা ইস্যু। হোয়াট ইজ দ্য রুল অফ প্লেটলেট কাউন্ট ইন ডেঙ্গি? এটা দেখা যায় ইট ইজ দ্য ডিফারেন্সিয়েটিং মার্কার বিটুইন দ্য ডেঙ্গু ফিভার এন্ড ডেঙ্গি হেমোরেজিক ফিভার, লেস দেন 100,000, মোর দেন 100,000। রিকগনাইজ বিগিনিং অফ দ্য ক্রিটিক্যাল ফেজ, এটা ইন্ডিকেট করতেছে রোগী ক্রিটিক্যাল ফেজে চলে গেছে, অ্যাজ এ প্রগনোস্টিক ইন্ডিকেটর, বাট নট ফর প্লেটলেট ট্রান্সফিউশন। আমরা কিন্তু প্লেটলেট ট্রান্সফিউশনের জন্য এই কাজটা করতেছি না, এটা করতেছি আমাদের ক্রিটিক্যাল ফেজের প্রগনোসিস দেখার জন্য এবং ডিফারেন্সিয়েট করার জন্য। সুতরাং প্লেটলেট কাউন্ট করার উদ্দেশ্য নট টু ট্রিট দ্য প্লেটলেট 20,000 or 10,000। তাহলে হোয়াট ইজ থ্রম্বোসাইটোপেনিয়া? এখন যে ওয়ার্ল্ড যেটা বলছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন 100,000, এটার কি কি কারণে থ্রম্বোসাইটোপেনিয়া হতে পারে? এখানে আর্লি প্যানসাইটোপেনিক সাপ্রেশন অফ দ্য বোন মেরো আইদার বাই ডাইরেক্ট ইনফেকশন প্রোজেনিটর সেল or by macrophage that activate T cell that release cytokine that suppress hemopoiesis। এটা ধারণা করা হয় ইট ইজ ওয়ান অফ দ্য মেকানিজম, যেটা আমরা প্যাথোফিজিওলজির সময় ইমিউন সিস্টেমের সেলের মাধ্যমে দেখিয়েছি। একটা immune mediated platelet destruction in dengue, virus binding to platelet in the presence of NS1 antigen, that is the another mechanism, that is why half life of platelet are decreased in dengue patient। থার্ড হলো আমাদের DIC, আর ফোর্থ হলো পেরিফেরাল সিকুয়েস্ট্রেশন অফ প্লেটলেট হইতে পারে ইন দ্য স্প্লিন এন্ড আদার এরিয়াস। সুতরাং প্রবল এই চারটা কারণে আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া হচ্ছে ইন কেস অফ ডেঙ্গি পেশেন্ট। মোস্টলি ইট ইজ ডিউ টু বোন মেরু আইদার বাই ম্যাক্রোফেজ অর অ্যাক্টিভেটেড টি সেল সাইটোকাইনস থেকে হয়ে থাকে। এটার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, থ্রম্বোসাইটোপেনিয়া নট অনলি ডিউ টু দ্য ইনফেক্টিভ অনলি ইনফেকশন বাই দ্য ডেঙ্গু, আমাদের ল্যাপ্টোস্পাইরোসিস, typhus fever or rickettsial fever, severe malaria, sepsis, even the severe typhoid can lead to thrombocytopenia। সুতরাং আমাদের ওগুলির কথা খেয়াল রাখতে হবে। অনেক সময় দেখা যায় সিভিয়ার থ্রম্বোসাইটোপেনিয়া আমরা ডেঙ্গুর দিকে চলে যাচ্ছে, হয়তো ওর অন্য ইনফেকশন আছে যেগুলি থ্রম্বোসাইটোপেনিয়া হয়। ইভেন দি নন ইনফেক্টিভ কজ যেমন ITP, ইমিউন থ্রম্বোসাইটোপেনিয়া, হাইপারএসপিরিন ইন কেস অফ CLD তে ইনভেরিয়েবলি দেখা যায় যখন হাইপারএসপিরিন হয় থ্রম্বোসাইটোপেনিয়া থাকে। ড্রাগস ইনডিউসড থ্রম্বোসাইটোপেনিয়া, অ্যাসিডিতে পার্ট অফ প্যানসাইটোপেনিয়া এন্ড লিউকেমিয়া। সুতরাং এই বিষয়গুলিও আমাদের থ্রম্বোসাইটোপেনিয়া কজের মধ্যে মাথায় রাখতে হবে, whether there is a concomitant infective or an infective cause in the dengue patient। প্লেটলেট ট্রান্সফিউশনের আসলে কোনো ধরনের কোথাও তেমন রিকমেন্ডেশন নাই, নো বেনিফিট। ইভেন দেখা যাচ্ছে প্রোফাইলেক্সিস লেস দেন 10,000, আমরা অনেক রোগী পেয়েছি, সবাই পাচ্ছি আমরা, এরকম দেখা যায় কোনো ব্লিডিং নাই, কিন্তু আমরা অনেক সময় ভয়ে প্লেটলেট ট্রান্সফিউশন দিয়ে দিই। প্লেটলেট ট্রান্সফিউশন মে বি গিভেন at the level less than 10,000 who have hypertension or heart disease। কিছু স্পেসিফিক ভেরি ফিউ কন্ডিশনে দেওয়া যাইতে পারে। প্রলং শকে যেখানে কোয়াগুলোপ্যাথি থাকে সেখানে দেওয়া যাইতে পারে। আরেকটা হলো কোনো ইন্টারভেনশন যদি আমরা করার প্রয়োজন হয়, একটা রোগী দেখালো যে সাবডুরাল হ্যামোরেজ হয়ে গেছে, ওইটা আমাদের বারহোল করতে হবে, তখন হয়তো আমাদের একটা ডিজায়ার লেভেল অফ প্লেটলেট নিয়ে আসা লাগবে ফর সার্জিক্যাল ইন্টারভেনশন। এই সার্জিক্যাল ইন্টারভেনশনের জন্য আমাদের কিছু কনভেনশনাল লেভেল আছে, কোন লেভেলে কোন ইন্ডিকেশনের জন্য কতটুকু প্লেটলেট থাকা দরকার। যেমন প্রিভেনশন অফ স্পন্টেনিয়াস মিউকোডিয়াল ব্লিডিং এর জন্য মোর দেন 10,000 থেকে 20,000 থাকতে হবে। ইনসারশন অফ সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার, আইসিইউতে অনেক সময় ক্যাথেটার দিতে হয়, এদেরকে ওদের 20,000 উপরে থাকতে হবে। থেরাপিউটিক অ্যান্টিকোয়াগুলেশন যদি লাগে
তাহলে তাদের মোর দেন 30,000 উপরে থাকতে হবে। মাইনর সার্জারির জন্য 50,000 উপরে, মেজর সার্জারির জন্য 80,000 উপরে। বা আমরা যদি কোনো রোগীর একটা এন্ডোস্কোপি করি, যদিও অল ইন্টারভেনশন আর ডিসকারেজড ডিউরিং ডেঙ্গু হেমোরেজিক ফিভার ইফ আনলেস ইট ইজ হাইলি ইন্ডিকেটেড। কোনো ধরনের অ্যাসপিরেশন, অ্যাসাইডিক ফ্লুইড, প্লুরাল ফ্লুইড, এন্ডোস্কোপি এই ধরনের করা যাবে না যদি আপনার প্ল্যাটেলেট কাউন্ট এডিকুয়েটমেন্ট না থাকে। এই জন্য সাধারণত এটা যেহেতু 24 ঘন্টা বা 80 ঘন্টার বিষয়, এই জন্য এখানে ইন্টারভেনশন না যাওয়াই উত্তম, কারণ এটাতে রিস্ক বেশি থাকে। তারপর যদি কোনো কারণে প্রয়োজন হয়, তখন হয়তো একটা প্ল্যাটেলেট ট্রান্সফিউশন দিয়ে আমরা এটাকে একটা আপ টু দা মার্ক নিয়ে আসতে পারলে হয়তো আমাদের এটা ব্লিডিং চান্স কমে যাবে। এখন যেটা থেরাপি কন্ট্রোভার্সি আমাদের দেশে খুবই পপুলার, স্টেরয়েড আমরা অনেকে ব্যবহার করে থাকি, অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট, যেমন ইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারফোরাতে এটা কমনলি ইউজ করা হয়, দেখা যায় প্লেটেলেট কাউন্ট বেড়ে যায়। কিন্তু ডেঙ্গির ক্ষেত্রে অনেকগুলি মাল্টিপল ক্লিনিক্যাল ট্রায়াল হয়ে গেছে, ডিফারেন্ট ডোজেস রেজিম অফ স্টেরয়েড, বাট no study shows any benefits, survival benefit due to very regime and patient selection. However, steroids are not beneficial in the treatment of thrombocytopenia. Ultimate কথা হলো এটা কোনো beneficial নাই। তবে steroid may in some situation expanded dengue syndrome, which will be later discussed in the subsequent presentation. আমরা এটা ডিসকাস করব। রুপাটিডিন, এটা অনেক সময় আমাদেরকে বলা হচ্ছে রুপাটিডিন, এটা ইউজ করলে আমাদের ডেঙ্গি প্ল্যাটেলেট কাউন্ট বেড়ে যাবে। রুপাটিডিনটা আসলে কি? এটা প্ল্যাটেলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর এবং হিস্টামিন 1 রিসেপ্টর অ্যান্টাগনিস্ট। এটার রিডিউস ভাস্কুলার লিকেজ ইন মাউস মডেল অফ ডেঙ্গি ভাইরাস ইনফেকশনে দেখা গেছে রিসার্চে। র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল ডিড নট শো রিডাকশন ইন লিকেজ বাট ইমপ্রুভ প্ল্যাটেলেট কাউন্ট এন্ড লিভার এনজাইম ভ্যালু। কিছু ক্ষেত্রে লিকেজ বন্ধ করতে পারে না, কিন্তু প্ল্যাটেলেট কাউন্ট। সুতরাং এটার ইউজ অফ কন্ট্রোভার্সি regarding the use of antihistamine, especially rupatidine, in the treatment of dengue. Papaya leaf extract, এটা আমাদের দেশে অনেকে খুব পপুলারলি ইউজ করতেছে। It is an antiviral and anti-inflammatory agent, reduce viral replication in vitro, reduce production of pro-inflammatory cytokines in vivo। এই মেকানিজমের ভিত্তিতে কিন্তু দুইটা randomized control হয়েছে, এটা তো খুব মাইল্ডলি there is improvement in platelet count, which is not very significant. লাস্ট নট দ্য লিস্ট, আমাদের দেশে একটা স্টাডি হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি, আমাদের অনেক ক্লিনিশিয়ান এবং ডক্টর সজীব চক্রবর্তী অ্যান্ড হিজ অ্যাট অল, ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি ঢাকা ইউনিভার্সিটিতে, ওনারা একটা ইনভেস্টিগেশন অফ এফিকাসি এন্ড সেফটি অফ L-Thrombopac টু কারেক্ট thrombocytopenia in moderate to severe dengue patient phase 2 randomized control trial। এটা সম্বন্ধে মতামত দেওয়া হয়েছে এরকম, the study shows its improvement platelet count but did not show anything on outcome issue, hence use of this drug is not recommended। Phase 3 trial with proper clinical outcome need to be done before thinking of the use of dengue, hence it should not be used in dengue patient। সুতরাং এই হলো কন্ট্রোভার্সি রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট অফ প্ল্যাটেলেট কাউন্ট and thrombocytopenia and dengue patient. No ideal drug is available. It is a very transient period, so we treat the plasma leakage, not the platelet. That is the basic thing. Dengue and bleeding, এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু। ডেঙ্গুতে কেন ব্লিডিং হয়? আমরা জানি আমাদের তিনটা সিস্টেমের কারণে আমাদের ব্লিডিং হয়, কোগুলেশন সিস্টেম, vascular defect and platelet defect. All these three defect is active in dengue, এবং আরেকটা হয় ডিআইসি। সুতরাং ডেঙ্গির বেসিক ব্লিডিং এর কারণ হলো এই চারটা। এই জন্য আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টিগেশন যদি আমরা করি, কোগুলেশন বিশেষ করে ভাস্কুলার ডিফেক্ট আমরা বুঝতে পারলাম টর্নিকেট টেস্ট করে এবং প্ল্যাটেলেট কাউন্টিং করে বোঝা যায়, আমরা ডায়াগনোসিস ডিআইসি আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এটা দুই ধরনের ব্লিডিং হয়, 1/3 কেজি ইট ইজ অনলি মাইনর ব্লিডিং হয়, পিটিচি পারফোরা এপিস্টেক্সিস অন দ্য জিঞ্জিভাল হ্যামোরেজ। আরেকটা হয় মেজর ইস্যু হলো দুইটা, আমাদের জিআই ব্লিডিং, যেটা কনসিল অনেক সময় ইনিশিয়ালি বোঝা যায় না, পেশেন্ট সকে যাচ্ছে, আমরা ফ্লুইড দিচ্ছি, কিন্তু ডেসপাইট দ্যাট পেশেন্ট ইজ হেপাটোক্রিট ইজ গোয়িং ডাউন, হেপাটোক্রিটটা কমে যাচ্ছে। এই জন্য আমাদের কেয়ারফুল, তখনই সন্দেহ করতে হবে দেয়ার ইজ অকাল ব্লিডিং, এবং এটা ইন কেস অফ ফিমেল দ্যাট ইজ দ্য পিভি ব্লিডিং, এন্ড ইন কেস অফ both the sexes there may be gastrointestinal bleeding। এই দুইটা জিনিসকে আমাদের খেয়াল রাখতে হবে, ভেরি কেয়ারফুলি মনিটর করতে হবে টু
find out the cause of bleeding and site of bleeding also. The few images of the conjunctival hemorrhage, 2 or 3 of my patient. আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখা যায় এই যে কনজালটিভাল ইনজেকশন, এটা আমরা প্রায় ইনিশিয়ালি 2000 এর দিকে যখন ডেঙ্গু রোগী দেখতাম, এই সাইনটা দেখলে আমরা অনেকটা সন্দেহ, তখন তো NS1 ছিল না, তখন আমরা এটাই দেখতাম কনজালটিভাল ইনজেকশন। এটা দেখে কিন্তু আমাদের একটা অ্যাসেসমেন্ট ধারণা করা হয়তো দিস পেশেন্ট মাইট বি কেস অফ ডেঙ্গি। সো ব্যারিয়ার ফ্রম এটা, এই রোগীটা ডেঙ্গি এবং হ্যামোরেজ এবং জন্ডিস দুটো একসাথে আছে। এটা অ্যানাদার পেশেন্ট, আমার একটা পেশেন্ট ছিল এরকম হ্যামোরেজ। তো এগুলি দেখে আমাদের এক্সামিনেশন করে কিন্তু আমাদের ডায়াগনোসিসটা, সাসপিশনটা আমাদের কনফার্ম করতে হবে। এটা হলো বিভিন্ন জায়গায় ব্লিডিং হতে পারে, কিডনিয়াল ব্লিডিং, এবং এখানে দেখেন কপালে আমরা অনেক সময় ব্লাড ড্র করার সময় একটু কেয়ারলেস থাকলে কিন্তু প্রেশার না দিলে কিন্তু ওখানে বিশাল ইকামোসিস হেমাটোমা হয়ে যায়। আইএম ইনজেকশন দেওয়াটা খুবই রিস্কি, কোনো ধরনের আইএম ইনজেকশন ডিসকারেজ করতে হবে এবং সিস্টারকে স্ট্রিক্টলি নিতে দিতে হবে ডেঙ্গুতে যাতে কোনো ধরনের আইএম ইনজেকশন না, বিশাল হেমাটোমা হয়ে যাবে। দিস ইজ দ্য গাম ব্লিডিং, এপিস্টেক্সিস এন্ড দ্যাট ইজ দ্য জিআই ব্লিডিং। এই জন্য অনেক সময় রোগীরা শুয়ে থাকে, কাবার থেকে বোঝা যায় না, এই জন্য মধ্যে মধ্যে রোগীর দেখতে হবে যে পার একটা কোনো ব্লিডিং এর এভিডেন্স আছে কিনা, এবং ইভেন দি হিমাচুরিয়া হইতে পারে, হিমোগ্লোবিনিয়া হইতে পারে, এগুলো আমাদের দেখতে হবে। তাহলে সাইট অফ রিস্ক অফ ব্লিডিং এর দেখে মেজর ব্লিডিং ইজ দ্য ফ্রম দ্য জিআই ট্র্যাক্ট এন্ড দি পিভি ব্লিডিং। ইন্টারনাল ব্লিডিং মে নট বি অ্যাপারেন্ট মেনি আওয়ার্স আনটিল দি ফার্স্ট ব্ল্যাক স্টুল ইজ পাস। সুতরাং এটা আমাদের সতর্ক। কাদের ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি? যারা রিফ্র্যাক্টরি শকে আছে, যাদের হাইপোটেনসিভ শকে আছে, এবং সাথে রেনাল এবং লিভার ফেলিওর থাকে, যাদের NSAID খাওয়ার ইতিহাস আছে, যাদের প্রি এক্সিস্টিং পেপটিক আলসার ডিজিজ আছে, যারা অ্যান্টিকোগুলেন্ট থেরাপিতে ছিল ওই কারণে ভাস্কুলার ডিজিজ বা আমাদের PCI করা পেশেন্ট এই ধরনের ইয়েতে ছিল, অথবা কোনো ধরনের কার্ডিয়াক ভালভ রিপ্লেসমেন্ট ছিল, এনি ফর্ম অফ ট্রমা ইনক্লুডিং ইনট্রামাসকুলার ইনজেকশন, হিমোলাইসিস ও হিমোলাইটিক কন্ডিশন যদি থাকে আগে থেকে প্রি এক্সিস্টিং, এগুলি তাদের রিস্ক হয়ে যাবে, এবং এদের কিন্তু ব্লাড ট্রান্সফিউশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি আর ডিসক্রাইব করবো না, এটা তো আমরা জানি। ইন্ডিকেশন অফ ব্লাড ট্রান্সফিউশন হলো ওভার ব্লিডিং, যখন 10% অথবা 6 to 8 ml অথবা মোর দেন 300 of ব্লাড লস হয়, সিগনিফিক্যান্ট ড্রপ অফ হেমাটোক্রিট লেস দেন 20% অফ প্রিভিয়াস রেকর্ড আফটার ফ্লুইড রিসাবস্টিটিউশন দেওয়ার পরে কিন্তু এটা কমে যাচ্ছে, হাইপোটেনসিভ শক উইথ লো নরমাল হেমাটোক্রিট, পারসিস্টেন্ট ওয়ার্সেনিং অফ মেটাবলিক অ্যাসিডোসিস, রিফ্র্যাক্টরি শক আফটার 40 to 60 ml অফ ফ্লুইড, ম্যাক্সিমাম ফ্লুইড দেওয়ার পরে কিন্তু যাচ্ছে না। তো 5 to 10 ml আমরা দেখছি, এবং এটা বিফোর এন্ড আফটার ট্রান্সফিউশন উই মাস্ট ডু দি হেমাটোক্রিট, এটা রাইজ করতেছে কিন্তু এটা আমাদের দেখতে হবে। আর ডেঙ্গুর শক সম্বন্ধে আমরা জানি এটা কনভেনশনাল যেরকম শক হয়, যেগুলো আমরা সাইন সিনড্রোম পাই, কোল কামিজ, ক্রিমিটি, ডিজিনেস, ড্রাউজিনেস, রেস্টলেস, টেকিপনিয়া, টেকিকার্ডিয়া, উইক পালস, কিন্তু ডেঙ্গিতে আর ন্যারো পালস প্রেশার, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট পালস প্রেশার লেস দেন 20, এবং এটা কেন ইনক্রিজ ডায়াস্টোলিক প্রেশার হয়ে যায়, পেরিফেরাল রেজিস্ট্যান্স, ইনক্রিজ পেরিফেরাল রেজিস্ট্যান্স হয়ে যায়, এই জন্য ডায়াস্টোলিক প্রেশারটা বেড়ে যায়, সিস্টোলিক প্রেশার ঠিকই থাকে, কমে যায়, তখন দুইটার মাঝখানে যে পালস প্রেশার এটা খুবই কম হয়। হাইপোটেনশন বাই এজ, এটা এজ দিয়ে আমাদের ডিটারমিনেশন করতে হবে, একটা বাচ্চা ছেলের কত এজ এর মধ্যে কত প্রেশার থাকতে হয়, 4 বছরের, 10 বছরের অ্যাডাল্টের, এগুলো আমরা ভেরিয়েশন দেখাবো। ডেঙ্গুতে কেন শক হচ্ছে? একটা হলো মেজর কজ হলো ভলিউম রিপ্লেসমেন্ট। আমরা ভলিউম যদি আমরা রিপ্লেস হয়, এটা এক্সট্রাভেশনের জন্য হচ্ছে, এবং সাম এক্সটেন্ট ডিউ টু ব্লিডিং, আর হয় মাল্টি অর্গান ফেলিওর, লিভার ফেলিওর, কিডনি ফেলিওর, এগুলির কারণে সেপসিস, সেকেন্ডারি ইনফেকশন যদি হয়ে যায়, এবং যেগুলি কোমরবিড কন্ডিশন, ডায়াবেটিস, হাইপারটেনশন বা আদার কিডনি ডিজিজ, লিভার ডিজিজ থাকে, কার্ডিওজেনিকে কোনো কোনো সময় হতে পারে যদি মায়োকার্ডিয়াল ইনভলভমেন্ট হয়, as a expanded dengue syndrome of cardiac involvement। আর এই শকটা ইন্ট্রাভাস্কুলার বলে কিভাবে শক করে? একটা হলো প্লাস বা লিকেজ করে শক করে, একটা হলো ব্লিডিং করে শক করে। অনেক সময় প্লাস বা লিকেজ এবং ব্লিডিং দুইটা কম্বাইন্ড সিভিয়ার শকে পরিণত করে। সুতরাং ওই দুইটা যদি একসাথে থাকে, আমরা শুধু এককভাবে ফ্লুইড দিলে কিন্তু এটা কারেকশন করতে পারবো না, এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। তাছাড়া আমাদের রোগী এক্সেসিভ ভমিটিং হয়, অনেক সময় ডায়রিয়া হয়,
সেটা হলো হাইপোভলিমিয়ার একটা কারণ। শুধু এই 4-5টা কারণ আমাদের মনে রাখতে হবে হোয়াই শক ইন ডেঙ্গি। ওই একই কথাগুলো আবার বলা হয়েছে, সেপটিক শকের চান্স কম, আমরা বেশিরভাগ হলো ডেঙ্গু শক ডিউ টু হাইপোভলিমিয়া। আরেকটা বিষয় বলা হয়, বিভিন্ন স্টাডিতে উঠে আসছে, যদি কারো 10 ঘন্টা পর্যন্ত শকে থাকে, আনট্রিটেড থাকে, যেমন হসপিটালে রুগী ভর্তি হওয়ার পর পর দেখা যায় অনেক রুগী 1 ঘন্টা 2 ঘন্টার পর মারা গেছে, একদিনের মধ্যে মারা গেছে, এগুলো হলো প্রলং শকের রুগী, যারা এটা মৃত্যু অনিবার্য। বলা হয় 10 আওয়ার আনট্রিটেড শক সার্ভাইভাল ইজ ইম্পসিবল অর মোস্ট নট পসিবল। আর 4 আওয়ার আনট্রিটেড যদি থাকে, যদি লিভার ফেলিওর থাকে, দেখা যায় এদের 50% সার্ভাইভাল থাকে। আর যদি লিভার কিডনি ফেলিওর যদি কম্বাইন থাকে, তাদের 10% সার্ভাইভাল রেট। আর 3টে অর্গান যদি ফেলিওর থাকে, এদের রেসপিরেটরি ফেলিওর সহ থাকে, তাহলে সার্ভাইভালটা হলো একটা মিরাকেল। সুতরাং আমাদের ডিউরেশন অফ শক একটা ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। কতক্ষণ রুগী শকে ছিল বা কতক্ষণ থেকে, এই হিস্ট্রি থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে, এবং কোন কোন অর্গান ইনভলভমেন্ট এগুলি আমাদের দেখতে হবে, মাল্টি অর্গান, সিঙ্গেল অর্গান, ডবল অর্গান, এগুলি দেখে ডিউরেশন দেখে আমাদের আউটকামটা আমরা বুঝতে পারবো। আদারওয়াইজ ইম্পসিবল টু সার্ভাইভ দ্য পেশেন্ট। টাইপ অফ শক, এটা কম্পেনসেটেড এবং প্রোফান হাইপোটেনসিভ শক, যেটা বলা হয় ডিকম্পেনসেটেড। এখানে একটা পালস প্রেশার নিয়ে আমাদের যারা প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান, ওদের জন্য পালস প্রেশার নর্মালি সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক এটা আমরা বলি, যেটা লেস দেন 20 থাকবে। আর ন্যারো পালস আর্লি সাইন অফ শক, এটা আমাদের দেখতে হবে। একটা রোগীর 100/90 ব্লাড প্রেশার, তখন আমাদের সন্দেহগত রোগীর ন্যারো পালস প্রেশার। তাই এবং এটা রেজাল্ট অফ ডায়াস্টোলিক ব্লাড প্রেশার ইনক্রিজিং এজ এ পেরিফেরাল রেজিস্ট্যান্স, যে কথাটা আমি বলছিলাম। পোস্টারাল হাইপারটেনশন, অনেক রোগীর দেখা যায় পোস্টারাল হাইপারটেনশন হয়, যেটা 30 সিস্টোলিক 20 ডায়াস্টোলিক ফ্রম স্ট্যান্ডিং টু লাইং টু স্ট্যান্ডিং পজিশন, এটাও হইতে পারে। আর একটা হলো হাইপারটেনশনের পেশেন্ট 10 বছর এবং তার উপরে যদি থাকে, তাদের সিস্টোলিক প্রেশার যদি 90 নিচে থাকে, মিন আর্টেরিয়াল প্রেশার 70 নিচে। আমরা মিন আর্টেরিয়াল প্রেশার কি জিনিস সেটা নিচে দেখিয়েছি, ডায়াস্টোলিক প্রেশার প্লাস সিস্টোলিক মাইনাস ডায়াস্টোলিক প্রেশারকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের মিন আর্টারিয়াল প্রেশারটা বের হয়ে আসবে। যে সিস্টোলিক প্রেশার, ব্লাড প্রেশার ডিক্রিজ মোর দেন 40 অর 2 স্ট্যান্ডার্ড প্রেশার বিলো নরমাল ফলেস, এটা চিলড্রেনের ক্ষেত্রে। এবং ফর এক্সাম্পল হিসেবে বলা যায়, একটা রোগীর সিস্টোলিক ব্লাড প্রেশার 135 ছিল, 135, যেটা এখন এটা হয়ে গেছে 95। সো দি পেশেন্ট ইজ হাইপোটেনশন, ইভেন দি সিস্টোলিক ব্লাড প্রেশার ইজ মোর দেন 90। সুতরাং আগের প্রিভিয়াস রেকর্ডিংটা আমাদের ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য অনেক সময় অ্যাপারেন্টলি মনে হবে আসলে হাইপোটেনশন না, কিন্তু আমরা যদি প্রপারলি আগের রেকর্ড গুলি চেক করি, তাহলে কিন্তু ক্লোজ মনিটরিং করি, তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। আর একটা বিষয় হলো, আমাদের হাইপোটেনশনের অনেক কারণ আছে, এর মধ্যে হেমোরেজ, শক ছাড়াও গ্রাম নেগেটিভ ইনফেকশন, আর একটা হলো এলবি ডিসফাংশন, আইদার প্রি এক্সিস্টিং অর ডিউ টু ডেঙ্গু ভাইরাল মায়োকার্ডাইটিস। আমরা দেখছি শক কিছুতে ভালো হচ্ছে না, এটার কথা আমাদের ইকো করে বা কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে কিনা প্রপাই করে দেখতে হবে, এগুলি করে দেখে বোঝা যাবে যেটা। আরেকটা হয় হাইপোঅ্যাড্রিনালিজম হইতে পারে, অ্যাড্রিনাল হ্যামারেজ ভেরি রিয়ারলি। এই সমস্ত কারণে আমাদের রোগীর হাইপোটেনশন, অনেক সময় হাইপোটেনশন কিছুতে কারেক্ট করা যাচ্ছে না, তখন এই ধরনের চিন্তাগুলি আসতে হবে। আরেকটা বেশি ইম্পর্টেন্ট হলো, যেটা আমরা সিসিটিবিআর ডেঙ্গু পেশেন্টকে কিভাবে আমরা মনিটর করব, এই 5টা 5-in-1 ম্যানুভার বলা হয়, এগুলিকে ম্যাজিক টাচ। এর মধ্যে কালার একটা ইম্পর্টেন্ট ইস্যু, কালার অফ দা সারফেস এন্ড হ্যান্ড বা দেখে ফেস, আর ক্যাপিলারি রিফিল টেস্ট যেটা আমরা বললাম, টেম্পারেচার, পালস ভলিউম এন্ড পালস রেট, লো ভলিউম পালস, পালস টেকিকার্ডিয়া অর ব্রেডিকার্ডিয়া, টেম্পারেচার, এগুলি দেখে আমরা, এগুলিকে বলা হয় সিসিটিবিআর। এই জিনিসটা আমাদের একটু জানা থাকলে পেশেন্টকে মনিটর করা খুব ইজি হয়ে যায়। তবে এগুলির এক্সেপশনও আছে, অনেক সময় পালস প্রেশার মে নট বি ন্যারো, সামটাইম শক মে নট বি রিভার্স ইন 48 আওয়ার্স। এটা আমাদের মনে রাখতে হবে, এগুলির সবগুলির ব্যতিক্রম আছে, এটা থাকতে পারে। তাহলে আমাদের হিমোডাইনিক অ্যাসেসমেন্ট ইন ক্লিনিক্যাল প্যারামিটারের মধ্যে আমরা কনসাসনেস লেভেল দেখে অর্গান পারফিউশন ব্রেইনেরটা দেখি, আর ক্যাপিলারি রিফিল, এক্সট্রিমিটি, কোল কামি, এগুলি দেখে আমরা বুঝতে পারি আমরা পেরিফেরাল পারফিউশনটা ভালো আছে কিনা,
আর হার্ট রেট, পালস প্রেশার, ব্লাড প্রেশার দেখে বুঝতে পারি কার্ডিয়াক আউটপুট ভালো আছে কিনা। সুতরাং এগুলি অ্যাসেস করার জন্য এই পয়েন্টগুলি আমাদের জানা দরকার, প্যারামিটারগুলি করা দরকার। রেসপিরেটরি রেটটা আমাদের দেখতে হবে টিস্যু হাইপক্সিয়া আছে কিনা, এবং ইউরিন আউটপুটটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট শকের জন্য, যেটা অর্গান বা কিডনি ইনভলভমেন্ট আছে কিনা। এই প্যারামিটারগুলি আমাদের সবসময় ক্লিনিক্যাল এক্সামিনের সময় দেখতে হবে। আর কম্পেনসেটেড শকে যদি দেখেন, কনসাসনেস ক্লিয়ার অ্যান্ড লুসিড, আর নর্মাল ব্রেন ফাংশন থাকবে, রোগী কোনো অ্যাঙ্গালোই থাকবে না, সিআরটি বেশি থাকবে, প্রলং এবং কোলকামি স্কিন থাকবে, কিন্তু রিডিউস পেরিফেরাল পালপেশন হয়, এবং টেকিকার্ডিয়া থাকে, সিস্টোলিক ব্লাড প্রেশার নরমাল, রাইজিং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, দ্যাট ইজ ওয়াই ন্যারো পালস প্রেশার। এই জন্য রিডিউস কার্ডিক আউটপুট হয়, এবং পোস্টারাল হাইপোটেনশনও থাকতে পারে। অনেক রোগী আসে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে, তখন আমাদের সন্দেহ করতে হবে যে এটা পোস্টারাল হাইপোটেনশন হয়েছে কিনা ডেঙ্গুর কারণে। হোয়াইট টেকিকার্ডিয়া থাকে, টেকিপনিয়া থাকে, রোগীর টিস্যু অ্যাসিডোসিস হয়, রেসপিরেটরি রেট, আর একটা হলো ইউরিন আউটপুট কমে গেলে আমাদের অলিগুরিয়া পাওয়া যায়। সুতরাং এই প্যারামিটারগুলো যদি থাকে তাহলে আমরা এটাকে কম্পেনসেটেড শক বলতে পারি। আর ডিকম্পেনসেটেড এর আরো সিভিয়ারিটি হবে, আমাদের যেগুলি কোলকামি স্কিন এগুলি থাকবে, প্লাস হাইপোটেনশন অথবা আনরেকর্ডেবল বিপি। ওখানে বলছিলাম আমরা সিস্টোলিক দেখা যাচ্ছে, কিন্তু এখানে কোনো ধরনের আর রেকর্ডেবল নাও হইতে পারে। আরো সিভিয়ার ন্যারো পালস প্রেশার হয়, এবং অ্যাসিডোসিস হয়ে যায় পেশেন্টের, তখন পুষ্পাল ব্রিদিং হয়, অ্যাসিডোটিক ব্রিদিং হয়, অলিগুরিয়া বা অ্যানুরিয়া হতে পারে। এটা হলো আসলে ডিকম্পেনসেটিভ শক অর হাইপোটেনসিভ শক। এই দুইটা শক আমাদের এক্সিস্টিং থাকে ডেঙ্গু পেশেন্টদের ক্ষেত্রে, এই জন্য আমাদের এগুলি অ্যাসেস করতে হবে। এটা হলো একটা এক্সাম্পল, একটা 4 বছরের বাচ্চা কিভাবে আমরা ইয়ে করবো, এটা পেডিয়াট্রিক্সে এটা মনে হয় এটা দরকার। তাহলে ডেঙ্গু কম্পেনসেশন আর ডিকম্পেনসেশন এটা তো আমরা অলরেডি ডেসক্রাইব করে ফেলছি, হাউ টু ডিফারেন্সিয়েট ইট। এখন আসি আমরা ল্যাবরেটরি ডায়াগনোসিস অফ ডেঙ্গু, এটা আমরা কিভাবে করতে পারি। আজকে কি একটুকে রাখবেন? এটাও থাকতে এই পারে হাসান, ওরিয়েন্টেড সাই। Hassan, I draw your attention. জি স্যার। আমি বলছি যে হুম। obviously these are all very important. You have talked 1 hour 20 minutes. তাহলে স্যার আজকে এখানে রাখি। What I am observing যে আমাদের না আমাদের পার্টিসিপেন্টরা দে আর লিভিং, সো আচ্ছা। আমার মনে হয় কি যে যেহেতু আমাদের আরো অনেক দুটো পার্ট থাকবে, জি। আমরা আজকে একদিনে সব যদি ঢুকাই দেই তাহলে ওরা বোধহয় নিতে না, পারবে না। এটাই শেষ, এমনি ডায়াগনস্টিক শেষ করে দিল। তাহলে ঠিক আছে স্যার, নেক্সট ঠিক ক্লাস আছে। আমরা ডায়াগনস্টিক দিয়ে শুরু করবো আর কি। ডক্টর হাসান। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আসলে প্রত্যেকটা স্লাইডই অসম্ভব ইম্পর্টেন্ট ছিল। আমি আমাদের শুধু চেয়ারপারসন এবং স্পিকার ছাড়া বাকিদের একটু ক্যামেরা অফ করে রাখতে বলতেছি। শুধু চেয়ারপারসন এবং স্পিকার, আর বাকিরা একটু যদি আপনাদের ক্যামেরা অফ করেন। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আসলে কোশ্চেন নেওয়ার আগে যে আপনার স্যার যে অসাধারণ লেকচার, আমি এইটার উপর আমি একটু প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার একটু ভিউজ শুনতে চাচ্ছি, তারপরে স্যার আমরা কিছু কোশ্চেন আজকে নিব। প্রফেসর কাজী তারিকুল ইসলাম, আর একটু বলে রাখি স্যার, আমরা প্রথমেই যেহেতু বলছিলাম যে আমাদের দেশ এখন একটা ক্রাইসিসে আছে, তো আমরা একটা ফর্ম দিয়ে রাখছি যেখানে হবে কি আপনারা মানে এই ক্রাইসিসের সময় যে ফ্লাড ভিক্টিমদের আপনারা যেভাবে হেল্প করতে চান, আমাদের একটা ফর্ম দেওয়া আছে। আসলে আমরা ফাইন্যান্সিয়াল ইস্যু হচ্ছে আমরা যেটা চাই, আপনারা যদি ফিজিক্যালি পার্টিসিপেট করতে চান, আপনারা যদি মেডিসিন, শুকনো খাবার বা স্যালাইন এভাবে পার্টিসিপেট করতে চান, আপনারা ফর্মটার মধ্যে আপনারা একটু লিখে রাখেন। এখন ফর্মটা দেওয়া হয়েছে, আপনারা কিভাবে পার্টিসিপেট করতে চান। আমরা আসলে ফাইন্যান্সিয়াল টাকা পয়সা কালেকশন করে ডিস্ট্রিবিউট করাটা আমাদের জন্য আসলে ডিফিকাল্ট, কারণ আমাদের এইভাবে সবখানে মানুষজন নাই। আমরা চাবো যে আপনারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। আপনারা যদি ওষুধ দিয়ে পারেন বা বিশুদ্ধ খাবার পানি, খাবার পানির ট্যাবলেট বা শুকনা খাবার, যেভাবে যে পারেন একটু ফর্মটা পূরণ করলে আমরা খুশি হবো। নাও ওভার টু প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার। Thank you very much. No doubt the presentation was very excellent. এমনি একটা নর্মস আছে, কথা আছে যে স্টুডেন্ট বা লিসনারদেরকে ধরে রাখার জন্য একটা নির্দিষ্ট সময় আছে, এরপরে ওই কনসেন্ট্রেশন লস হয়ে যায়। তো পরের দিকে খুবই গুরুত্বপূর্ণ কথা ছিল,
সেজন্য প্রথম দিকে যদি আরেকটু আমাদের স্লাইড গুলো কম হতো, তাহলে আমরা 1 ঘন্টার মধ্যে দেখা যেত যে আজকে অনেক সুন্দর চমৎকার হয়েছে। ইভেন দেন যেহেতু এর আরো পার্ট থাকবে, হয়তো কিছু কিছু জিনিস আবার সামনে আসবে। আমি গত সপ্তাহে জন হপকিন্স ইউনিভার্সিটিতে ডেঙ্গু প্রিভেনশন এবং বাংলাদেশের 2023 একটা বড় একটা কনসেপ্ট পেপার আমাদের কাছে শুনতে চাচ্ছিল। অ্যাকচুয়ালি যে জন হপকিন্স ওয়াজ সাপোজ টু কাম টু, তো সব কিছুই প্রফেসর এম এ হাসান কভার্ড, যে 22 বছরে যত না মৃত্যু হয়েছে, 22 বছরে যত না আক্রান্ত হয়েছে, 1 বছর গত বছরে তার সেই সব রেকর্ড 1 বছরই ভেঙেছে, যেটা উনি অলরেডি বলেছেন। এবং চেঞ্জিং প্যাটার্নের মধ্যে চমৎকার করে যেগুলো বলেছেন সেগুলো রিপিট করার দরকার নেই, কেননা একটা জিনিস মনে রাখতে হবে, ডেঙ্গু মাইক্রো অর্গানিজম হলেও প্রতিটি প্রাণীকে মেবি অলমাইটি হ্যাজ গিভেন দ্য সেন্স যে আত্মরক্ষা। সেই জন্য ডেঙ্গু ভাইরাসও তার নিজস্ব বিহেভিয়ার চেঞ্জ করেছে, যে কারণে আজ থেকে যদি আমি 10 বছর আগে কোনো টেলিভিশন টকে বলে থাকি যে ডেঙ্গু মানেই হচ্ছে সিভিয়ার লো ব্যাক পেইন, মাইলজিয়া, শ্যাডল, যদি আমি আবার বা প্রফেসর হাসান যদি কোথাও বক্তৃতা দেন, উনি কিন্তু বলবেন যে র্যাশ ইজ নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, এখন উনি বলবেন, কিন্তু তখন আমরা বলতাম র্যাশ আসবে। এই যে চেঞ্জ, এই চেঞ্জ কিন্তু চেঞ্জিং প্যাটার্ন পাবলিকেশন আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। মানে আমাদের দেশে আমাদের অবজারভেশন গুলো আমরা সময়ে সময় তুলে ধরার চেষ্টা করেছি। এই যে ডায়রিয়া, আগে কোনোদিন ডায়রিয়া ডেঙ্গুতে আমরা জীবনও চিন্তাই করিনি, কোথাও বলিওনি কোনোদিন। ফ্যারেঞ্জিয়াল কনজেশন, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন, এগুলো একদম নতুন। হাসান চমৎকার করে বলছেন। আমি শুধু একটা কথা বলবো, ক্লাইমেট চেঞ্জ যদি শুরুর দিকে একটা স্লাইড থাকতো যে ক্লাইমেট চেঞ্জে মানে 2 ডিগ্রি টেম্পারেচার বাড়লে ওর ম্যাচুরিটি টাইম ফ্রম লার্ভা পিউপা টু অ্যাডাল্ট, এটা গ্রসলি টাইম কমে আসে 2 সপ্তাহ থেকে 1 সপ্তাহের মধ্যে। সো অ্যাডাল্ট মসকিটো কিন্তু তখন একদম তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এই ক্লাইমেট চেঞ্জটা আমি জানি অনেকেই জানেন, এল নিনো, এবং এল নিনোর ইফেক্টে আমাদের এই অঞ্চল এবং ওই সাউথ আমেরিকার কিছু অঞ্চল, এই প্যাসিফিকের এই পুরো এলাকাটায় বিশাল একটা ইফেক্ট পড়ছে। শুধু একটা কথা বলবো যে জ্বর যখন বেশি, রোগী তখন প্যানিক, ডাক্তার তখন কুল, কারণ ডাক্তার জানে যে জ্বর আছে মানে পেশেন্ট ইজ সেফ নাও। জ্বর যখন নাই, রোগী তখন বলবে ডক্টর সাহেব আমাকে ছুটি দিয়ে দেন, আমার তো জ্বর নাই, বাসায় চলে যাবো। তখনই ক্রিটিক্যাল ফেজ শুরু। আমি বলবো চুম্বক কথা, যে জ্বর নাই তখন ডক্টর কিন্তু অ্যালার্ট, আপনি তখন অ্যালার্ট হবেন যে এখন তার হাইপারটেনশন হবে, এখন তার একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, হয়তো আমাদের কথার মধ্যে আসছে, খুব অল্প আসছে, হেমাটোক্রিট। হেমাটোক্রিট ফল মানেই প্লাজমা লিকেজ হচ্ছে। যত না ইম্পর্টেন্ট প্লেটলেট কাউন্ট, তার চেয়ে 10 গুণ ইম্পর্টেন্ট হচ্ছে হেমাটোক্রিট। এবং আমি একটা কথা বলবো যে প্রত্যেকটা স্লাইডে অসম্ভব ইনফরমেশন ছিল। আমি মাঝখানে হাসান অবশ্যই আমি জানি যে কিছু মনে করবে না, যেহেতু আরো 2টো লেকচার আছে। আমি থামালাম কেন, আমার কাছে মনে হচ্ছিল তখন দেখি 180, তার মানে ওরা লিভ করতেছে। আচ্ছা ঠিক আছে, শুনছি বুঝছি, আর শুনবো না। তো এই জন্য আমরা এই জায়গায় থেমেছি। আমি তার জন্য সরি হচ্ছি যে আমরা যে থামলাম, কিন্তু আমরা পরবর্তী যে সেশন হবে সেখানে আবার একটু রিক্যাপিচুলেশন করে দেন উই উইল গো ফরওয়ার্ড। ওকে হাসান, প্লিজ ডোন্ট মাইন্ড।
হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আর আসলে আমি স্যার আজকে আসলে দেশের bedside যে কন্ডিশন বেডসাইড কিন্তু এফসিপিএস পরীক্ষাতেও এই টর্নিকেট টেস্ট নিয়ে বিভিন্ন জিনিস আসে। সো প্লিজ এটা মনে রাখতে হবে। যদি কোনো রুগী বলে আমার তো গা চুলকানো শুরু হচ্ছে, আপনি খুশি হবেন, রুগীকে বলবেন আপনার কালকে ছুটি হবে, কারণ আপনার ইচিং আসছে মানেই আপনি আপনার কনভালেসেন্ট র্যাশ এসে যাবে, গা একটু লাল লাল হবে। সো ডোন্ট ওয়ারি। আমি শেষ কথাটা যেটা বলবো, মানে আমাদের দেশটা তো এত মানে অপকম্যের দেশ। এই পাপায়া কোয়ালিফাইড ডক্টরদের প্রেসক্রিপশন আমি দেখেছি। আমি জানি যে এখানে ম্যাক্সিমাম জুনিয়র ডক্টররা আছেন। প্লিজ আপনারা এই পেঁপের বিচি খাওয়ানো, এলট্রম্বোপাইক দেওয়া, এই কাজগুলো করে পেশেন্টের পয়সা নষ্ট না করবেন না। দয়া করে পেশেন্টের সায়েন্টিফিক অ্যাপ্রোচ করে পেশেন্টকে সুস্থ করার জন্য যা যা হাসান সাহেব বলেছেন আজকে, আমি 100% এর সঙ্গে একমত। বিং চেয়ার এবং গত 24 বছর ডেঙ্গুর মানে কত শত বক্তৃতা দেওয়া, শোনা, চেয়ার করা, সব সময় এই কথাগুলো বলে আসছি এই একটাই কারণে যে দয়া করে রেশনাল এন্ড সায়েন্টিফিক অ্যাপ্রোচের মধ্যে আপনারা থাকবেন। হাসান অত্যন্ত একজন ভালো বক্তা। আমি তাকে মানে আমার অন্তরের অন্তঃস্থল থেকে একটা কোশ্চেন স্যার কি বলবো, আই এক্সপ্রেস মাই ডিপ কংগ্রাচুলেশন টু হিম। থ্যাংক ইউ। এবং আমরা পরবর্তীতে যেগুলো শুনবো সেগুলো আরো স্পেসিফিক যখন হবে তখন আমার মনে হয় ওরা ক্যাচ করতেও সুবিধা হবে। আমি এখানেই থামছি। কোশ্চেন আমার মনে হয় বেশি নেওয়ার দরকার হবে না। হ্যাঁ, ব্যাস ঠিক আছে, থ্যাংক ইউ। আমি এখানে শেষ করছি। আজকে আসলে স্যার আমি তো যেটা মনে করছিলাম এরকম দুর্যোগের মাঝে আজকে এত পার্টিসিপেন্ট, এটাই স্যার আমি আসলে খুবই বিস্মিত হয়েছি যে 200-র উপরে জুনিয়র ছিল। তো এটা কংগ্রেচুলেশনস টু প্রফেসর এম এ হাসান স্যার ফর আউটস্ট্যান্ডিং ডেলিভারেশন। স্যার দুই একটা একদম বেসিক কোশ্চেন, মানে ওই ডেঙ্গু হেমোরেজিক ফিভার নিয়ে একজন কোশ্চেন এরকম কোশ্চেন স্যার, when we recognize that leak plasma is starting to go back to blood vessels, or when we start to slowing down the IV fluid. না, কথাটা বোঝা যায় নাকি? কথাটা হচ্ছে স্যার এরকম যে আমরা কখন বুঝবো যে লিক প্লাজমাটা গোয়িং ব্যাক টু ব্লাড ভেসেলস, মানে ও কখন ব্লাড ভেসেলস এ চলে যাচ্ছে, আর আমরা আইভি ফ্লুইডটা কখন আমরা কমাই ফেলবো স্যার? কারণ এখানে আইভি ফ্লুইড নিয়ে স্যার অনেক আসলে অনেক কনফিউশন হয়ে যায় স্যার। আমরা ওই জন্য এখনো আমরা ওগুলি আসলে বলি নাই। তারপর আমি বলি এটা যখন 48 আওয়ার্স পরে যখন দেখা যায় রুগীর এই যে সবকিছু আবার শক রিকভার হয়ে গেছে, রুগীর ওয়েলবিং ভালো, পেশেন্টের হেমাটোক্রিট নর্মাল হয়ে গেছে, তখনই আমরা রুগীর রিকভারি ফেজ, তখনই কিন্তু আমরা স্টপ করে দেব ফ্লুইড। কারণ যখন ওই সময় যদি আমরা ফ্লুইডটা কন্টিনিউ করি, দেখা যায় রুগীর পালমোনারি এডিমা হয়ে যায়, আগের ফ্লুইডটা ব্যাক করে এক্সট্রা ফ্লুইড যোগ হয়, দুইটা মিলে রুগীর অ্যাকুইট পালমোনারি এডিমা করে। এবং ইট ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কজ অফ ডেথ ইন ডেঙ্গু। দেখা যায় রুগী ভালো হওয়ার সময় রুগীটা মারা গেছে, এরকম অনেক ইনসিডেন্টস হয়ে গেছে। তো এই জন্য আমি কোশ্চেনটা I করলাম, agree, fully agree. না স্যার এই জন্য কোশ্চেনটা করলাম স্যার। হ্যাঁ স্যার প্লিজ তারিক স্যার। না আমি হাসানের সঙ্গে এগ্রি করছি যে আমরা যেগুলা ওই ভার্বাল অটোপসি করেছি ডেথ গুলাকে, অনেক আমরা 23 সালে তো করেছি, 22 সালে করেছি, সেখানে দেখছি ম্যাক্সিমাম বলবো, আমি কোনো ফিগার বলছি না, এই ভার্বাল অটোপসিতে সবচেয়ে মৃত্যুর কারণ বেশি দেখেছি যে লাং ক্লগড উইথ ফুল অফ সৃষ্টি করা। তাহলে এই জায়গাটা ডাক্তারদেরকে বেশি সচেতন করতে হবে যে আমরা যখনই বুঝবো পেশেন্টের ব্লাড প্রেশার ইজ রেস্টোরিং, তার যা ছিল সেই ব্লাড প্রেশার থেকে এখন তার ব্লাড প্রেশার ভালোর দিকে, তখন আমরা ফ্লুইড কমায় নিয়ে আসবো। হাসান বলেছেন তার কথায় যে প্রয়োজন হলে আমরা ফ্লুইড অফ করে দিয়ে বলবো পেশেন্ট এখন বমি নেই, কেন অ্যাকিউট ফেজেই তো বমি থাকে, পরের দিকে তো বমি থাকে না, তখন বলবো যে আপনি ওরাল খান। ওরাল খেলে তার পালমোনারি এডিমা হওয়ার চান্স ভেরি ভেরি লেস,
তো সেই জায়গাটা উনি স্পষ্ট করে বলেছেন এবং এখনো আবার ক্লারিফিকেশন দিলেন। যিনি প্রশ্ন করেছেন যে আমি কখন বুঝবো, আপনি বুঝবেন তার ব্লাড প্রেশার, পেশেন্টের ভলিউম চমৎকার, ন্যারো পালস প্রেশার এখন মোটামুটি 40 ডিফারেন্স আছে সিস্টোল ডায়াস্টোলের মধ্যে। এই যখন হবে তখন বুঝবেন যে পেশেন্ট ইজ ইমপ্রুভিং, তখন তাকে বাড়তি ফ্লুইড দিবেন না। থ্যাংক ইউ। ওকে স্যার, আজকে লাস্ট কোশ্চেন স্যার। If patient has ascites, pleural effusion and hematocrit decreased, will it be a case of dengue hemorrhagic fever? ফ্লুইড যদি থাকে তাহলে যদি এক্সক্লুশন অফ আদার ডিজিজ, তাহলে আমাদের তো অবশ্যই এটা ডেঙ্গু ফিব্রাইল স্ট্যাটাস ছিল, এরকম একটা রোগীর কিছু কয়েকদিন পরে সাইটিস এবং ইফিউশন হয়ে গেল, তখন আমাদের তো ডেঙ্গু হ্যামোরেজিক ফিভার ধরে নিতে হবে। পাশাপাশি যদি হেমাটোক্রিট ডিক্রিজ করে তাহলে ধরতে হবে ওর ইন্টারনাল হ্যামোরেজ হচ্ছে, জিআই ব্লিডিং হচ্ছে, এটাও আমাদের মাথায় রাখতে হবে আর কি। হাসান, এখানে আরেকটা জিনিস যোগ করি। হাসানের কথা ঠিক আছে, হাসানের সঙ্গে আমি আরেকটা জিনিস প্লাস করছি, মানে হি ইজ ভেরি মাচ রাইট। তারপর আরেকটা জিনিস, এই একটু আগে যেটা বললাম, হয়তো তাকে ফ্লুইড দিয়ে ভাসিয়ে দিয়েছে, সেজন্য এটা অত্যন্ত জরুরি। হেমাটোক্রিট যদি কেউ খেয়াল করে তাহলে সে ডেঙ্গু ম্যানেজমেন্টে কখনো ভুল করবে না। সো একটা হচ্ছে আমরা ধরে নেই যে তার কি ইন্টারনাল হেমোরেজ হচ্ছে, এটা যেমন সত্য, যেমন আমি ওভার ফ্লুইড তাকে দিয়ে ফেলেছি যার জন্য তার হেমাটোক্রিটটা নেমে আসছে, এটাও আমার মাথার মধ্যে রাখতে হবে। সেজন্য আমরা দুটোই কথাই মাথার মধ্যে রাখবো। ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি স্যার লাস্ট কোশ্চেন এবং আপনার কনক্লুশন রিমার্ক একসাথে নিব। হাসান স্যার কিন্তু প্ল্যাটিলেট এবং স্টেরয়েডের ব্যাপারে খুব ভালো মেসেজ দিয়েছেন এবং আপনি স্যার মানে এই ব্যাপারে একটু কথা বলে আজকের সেশনটা কনক্লুড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমাদের ফর্ম যেটা দেওয়া আছে, আমরা ফ্লাড ভিক্টিমদের সাথে কিভাবে আমরা কাজ করবো এই ব্যাপারে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন, আপনারা অবশ্যই ফর্মটা পূরণ করবেন। ওভার টু প্রফেসর কাজী তারিকুল ইসলাম স্যার টু কনক্লুড দ্য সেশন and to give his opinion about platelet and steroid. ওকে, থ্যাংক ইউ। আজকে খুবই চমৎকার একটা সেশনে আমি থাকতে পেরে আমি খুবই মানে নিজেকে মানে খুব প্রাউড ফিল করছি যে চমৎকার বক্তৃতা শুনেছি, এবং এই যতবার শুনি ততবারই তো মনে হয় যে এই জায়গাগুলো স্টুডেন্টদেরকে আরো বলি, আরো শুনুক ওরা, মানে এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, এর কোনো শেষ নাই। We are very much thankful to Professor M.A. Hassan. He is a very, very outstanding orator and very composed and very confident about his lecture. উনি যা বলছেন সে ব্যাপারে উনি একদম জেনে শুনে চমৎকার করে বলেন। সো আই অ্যাপ্রিসিয়েট। আর যে দুটো বিষয় আমাকে বলতে বলা হচ্ছে, যে লাস্ট কনক্লুশন হিসেবে যে স্টেরয়েড, এটা গত 30-40 বছর ধরে বহু দেশে, শুধু বাংলাদেশ না, বহু দেশে এটার ট্রায়াল হয়েছে, কন্ট্রোল ট্রায়াল হয়েছে, প্লেসিবো দেখা হয়েছে। There is no significant statistical value about the steroid except what Hassan told, যখন পেশেন্ট একদম শক সিন্ড্রোমে থাকে বা আদার মানে পালমোনারি ইনভলভমেন্ট হতে, রুটিনলি জীবনে কোনোদিনও দিবেন না। আমি গত 24 বছর ডেঙ্গুর চিকিৎসা করে আমি কোনোদিন কোন রোগীকে, মানে আমি বলছি যে ইভেন মানে কম্পেনসেটেড তো প্রশ্নই উঠে না, ডিকম্পেনসেটেড মাল্টি অর্গান ফেইলিওর ছাড়া আমার মনে স্টেরয়েড দিয়েছি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত এবং আমার সাথে নিশ্চয়ই হাসান একমত। আর সেকেন্ড কোশ্চেন যেটা ছিল প্লেটলেট ট্রান্সফিউশন, এই মুহূর্তে মানে আজকের দিনের কথা বলি, আজকের দিনে আমার আন্ডারে রুগী ভর্তি আছে যার প্লেটলেট কাউন্ট শুনলে হয়তো আমাদের ডাক্তাররা অবাক হবে, কিন্তু আমি একদম বাড়িয়ে বলছি না, সত্যি কথা বলছি, 5000 কাউন্ট।
only 5,000, as because the patient is stable, vitals are normal, tourniquet test is negative, patient is taking by mouth, and only 500 to 1 liter as a maintenance fluid was going on, because সে অত বেশি খেতে পারছে না বা মানে ফ্লুইড ইনটেক করতে পারছে না। আমরা তার কোন রকম কোন প্লেটলেট ট্রান্সফিউশন দেই নাই। নো অ্যাফেরেটিক ওয়াজ অর্ডার্ড ফর দ্য পেশেন্ট। হয়তো আজকে রাতে তার একটা স্যাম্পল যাবে, কালকে মর্নিং এ যখন আমি যাব দেখব, দুটো জিনিস হতে পারে, খারাপ যদি হয় ডেফিনেটলি একটা ডিসিশন দিব, যদি দেখা যায় কালকে 20,000 পেশেন্ট ছুটি হয়ে যাবে। সো আমি আপনাদেরকে বলবো প্লেটলেট কম 10,000 অ্যারাউন্ড, যদি কোনো স্পেশাল কোমরবিডিটি না থাকে লাইক হাইপারটেনশন এবং দু একটা জিনিস যেগুলো বলা হয়েছে সেগুলো আপনারা শুনেছেন, এছাড়া নর্মাল স্টেবল পেশেন্টকে প্লেটলেট মাথা খারাপ করে দিবেন না, আমরা সবাইকে ডিসকারেজ করছি। দয়া করে আবার দেখবেন যে এখানে সোশ্যাল কিছু ইস্যু আছে। ওই যারা একটু ঢাকার বাইরে চাকরি করেন তারা বলেন, স্যার আমরা তো দেই, রোগীর লোকরা এসে হইচই করে, 10,000 কাউন্ট হয়ে গেছে, আপনি দিচ্ছেন না, যদি আমার রোগী মরে যায় তাহলে কিন্তু আপনাকে আমরা দেখে নিব। এই ইস্যুর কোনো উত্তর আমি দিতে পারবো না, বাট আমি মনে করি আপনার ভিতরে যদি মানে বোল্ডনেস, বিজ্ঞান বলে, আমার বই পুস্তক বলে, সো আমরা অবজার্ভ করি, আপনি ক্রস ম্যাচ করে আপনার ডোনার রেডি রাখেন, ওকে বিজি রাখেন, বলেন যে ডোনার আনেন, ক্রস ম্যাচ করেন, রেডি, ওনাকে মোবাইল নাম্বারটা নিয়ে রাখেন, সো দ্যাট আমরা যেন ক্রস ম্যাচের টাইমটা সেভ করতে পারি। ইফ নিডেড আমরা যেন ওনাকে টেলিফোন করলে এসে উনি ব্লিড করতে পারে। হচ্ছে আমি কিন্তু একটা টেকনিক্যাল বুদ্ধি দিলাম, এটা কোনো বইয়ে লেখা নেই, এটা আমরা আমাদের জুনিয়র ডক্টরদের জন্য এই বুদ্ধিটা দিলাম যে ওকে ক্রস ম্যাচ করে রেডি করে রাখবেন, বলবেন যে রেডি করে রাখছি, যদি প্রয়োজন হয় আমরা দিব। অ্যাবভ অল ইট ইজ লেট নাইট অলরেডি, এবং আমি মনে করি যারা উপস্থিত এখনো আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাসানকে আবারও স্পেশালি ধন্যবাদ যে চমৎকার প্রেজেন্টেশনের জন্য। আমরা আবারও শুনবো তার কাছ থেকে অনেক কিছু, এবং আমরা ডিসকাশন যত বেশি হবে ভালো হবে, Q&A, কোশ্চেন অ্যান্ড অ্যান্সার, আর চুম্বক কথাগুলো দিয়ে যদি স্লাইড হয় তাহলে হবে কি, যেমন আমরা ওই সময় মাথার মধ্যে ওগুলো নিয়ে চিন্তা করা আসে না, হাউ আই উইল ডিল উইথ দ্য পেশেন্ট। সো ওই কথাগুলো দিয়ে আমি আশা করি যে হাসান পরবর্তী দিন মানে আরো চমৎকার, আরো মানে খুব ক্যাচি প্রেজেন্টেশন আমাদের দিবেন, এবং সেই দিনের জন্য আমরা অপেক্ষায় থাকলাম। আজকের জন্য এহসান অ্যান্ড বিডি ফিজিশিয়ান সবাইকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ফেসবুক লাইভটা ক্লোজ করে দেবো। ফেসবুকেও স্যার অনেক ছিল, কিন্তু আসলে মানে তবে স্যার মানে স্যারের স্লাইডে একদম ছিল তো আসলে আজকে একদম ইম্পর্টেন্ট। আমি তো স্যার সব স্লাইডেও শেয়ার করছি প্রশংসিত গ্রুপে, মানে এভরি স্লাইড ওয়াজ ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। মানে আমাদের মানে অডিয়েন্স যারা শুনলো, মানে বাংলাদেশের না পুরো পৃথিবীতে সবচেয়ে বেশি ডেঙ্গু পেশেন্ট ডিল করা দুজন ফিজিশিয়ানের এক্সপ্রেশন স্যার, এটা মানে আমার অডিয়েন্সের জন্য সৌভাগ্য। হাসান স্যার কিন্তু আমাকে একটা কথা বলছিলেন, আমার এটা মনে আছে, আমার বলছিল, এহসান আমি জীবনে যতগুলা না ভাত খাইছি তার চেয়ে বেশি ডেঙ্গু পেশেন্ট দেখছি। আমি এই কথা স্যার কখনো বলবো না। ট্রু, আমাদের সবারই আমি তো স্যার আপনার তো জানি আপনার কি অবস্থা, কি পরিমাণ ডেঙ্গু পেশেন্ট আপনাকে দেখতে, এবং আপনাকে দেখতে সব খারাপ গুলা, আপনি তো স্যার নর্মাল দেখেন না, সারা দেশে রেফারাল, ভিআইপি খুবই ক্রিটিক্যাল পেশেন্ট